হুর সভ্য থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে আছে। সভ্য আচমকা এসে হুরকে কোলে তুলে বিছানায় বসিয়ে হুরের কোমরটা ধরে ওর পেটে মুখ গুজে চুপটি করে শুয়ে থাকে। হুর সভ্যর এমন ব্যবহারে অবাক নয়। গত 6 মাসে হুর সভ্যকে অনেকটাই বুঝেছে। সভ্য কখনো স্বাভাবিক বিহেভ করে না, অলওয়েজ অস্বাভাবিক কিছু করবেই। আর ওর বিহেভের বিপরীত কিছু করা ওর স্বভাব। যেমন এখন হলো। মাঝে মাঝে অনেক অসুবিধা মানুষটাকে বুঝতে অনেক রহস্যময় মনে হয় মানুষটাকে। আবার হঠাৎ ইউনার ব্যবহারে মনে হয় উনি খোলা একটা বইয়ার প্রতিটা পাতা যেন আমি পড়ে ফেলেছি। সব ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে দেয় হুর। এখন ও শুধু সভ্যকে দেখছে। মানুষটা কিছুক্ষণ আগে রাগটা দেখাচ্ছিল কিন্তু পরক্ষণেই আমার কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে, ঠিক বাচ্চাদের মতো। হুর সভ্যর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। রাতের ওই আকাশের চাঁদের আলোতে সবকিছুই আলোকিত হয়ে আছে। আকাশের তারাগুলো ওয়ালোর মধ্যে মিছিল করছে। এরই মাঝে আয়ান ওর বেকনিতে দাঁড়িয়ে আছে, শত ভাবনায় বিভোর। আর ওর শত ভাবনা শুধু হুরকে নিয়ে। হুর বিবাহিত, ওর স্বামী আজ সভ্য, আর আয়ান আজ তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ কথাটা মনে হলে ভিতর থেকে খা খা করে উঠে আয়ানের। হুরের সাদাসিধে ভাবটাই যেন আকৃষ্ট করবে যে কাউকেই, যেমনটা আয়ানের ক্ষেত্রে হয়েছিল প্রথম দেখার পর। এরপর প্রতিদিন ইয়োর সাথে দেখা হতো। হুরের গানের টিচার ছিল আয়ান। এরই প্রেক্ষিতে দেখা হতো। প্রয়োজন ছাড়া কথা হতো না, কিন্তু আস্তে আস্তে হুরের প্রতি দুর্বল হয়ে পড়ে আয়ান। আর হুরের মনের কথা জানা ছিল না আয়ানের। তাই আর বলা হয়ে ওঠেনি আয়ানের মনের কথাটা হুরকে। আর যেদিন সে সাহস করে বলার জন্য এসেছিল হুর এর কাছে, ওই দিন এসে দেখে পুরো অ্যাপার্টমেন্ট বউ সেজে আছে। হুরের বাসায় এসে দেখে ওদের হুরদের বাসায় মেহমান। আয়ানের এ দেখে বুকটা ধক করে উঠে, ভয়ে হাত পা ঘামতে শুরু করে। ওই ভিড়ের মাঝে আয়ান পাগলের মতো হুরকে খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি সে তার হুরকে। পরে সে জানতে পারে হুরের কাল বিয়ে হয়ে গেছে। আয়ানের এ কথা শোনার পর পা থেকে মাটি সরে গিয়েছিল। ওই দিন দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছিল না। ও কোনো মতে হুরদের বাসা থেকে বের হয়ে যায়। পরি ওই দিন আয়ানকে অনেক ডেকেছিল পিছন থেকে, কিন্তু আয়ানের কানে ওই শব্দটুকু আর পৌঁছেনি। এর প্রায় 7 মাস পরে আয়ান হুরকে চৌধুরী মনসনে খুঁজে পায়। কিন্তু ততদিনে ও অনেক দূরে চলে গিয়েছিল আয়ান থেকে। ওই দিন সভ্য চৌধুরী মুখে হুর এর পুরো নামটা শুনে আয়ানের ভিতরটা জালে খাড় খাড় করে দিয়েছিল। এক নিমিষেই মিসেস সভ্য চৌধুরী হয়ে গেছে হুর। এখন আরও সেই হুর নেই। এই কথাটা ভেবে আয়ানের বুকে চিন চিন করে ওঠে। আজ যখন সভ্য হুরকে ইশারা করছিল স্টেজ নামার জন্য, তখন আয়ান সবটা দেখেছিল, কিন্তু কিছু বলতে পারেনি, কারণ হুরকে কিছু বলার অধিকার তাও এখন আর আয়ানের নেই। একরাশ অব্যক্ত অনুভূতি নিয়ে জীবন এখন থেমে থেমে চলছে আয়ানের। হঠাৎ করেই সভ্যর ঘুম ভেঙে যায়। চোখ খুলেছে, কিন্তু ঘুমের ঘোরটা এখনো কেটে ওঠেনি। এরই মাঝে সভ্য হাতের মধ্যে এক তুলতলে বস্তুর মতো কিছু একটা অনুভব করছে। ভালোমতো চোখটা খুলে উঠে বসে সভ্য। রুমের লাইটটা এখনো জ্বলছে। লাইটের আলো সভ্য দেখে ওর হাতের নিচে তুলতুলে জিনিসটা আর কিছু নয়, হুরের পেট। হুরের পেটের কাপড়টা সরে গেছে। আর সভ্য এরই মাঝে অ্যাক্সিডেন্টলি হুরের পেটে হাত দিয়ে শুয়ে আছে। আর হুর বিছানায় দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে।
সভ্য ঝট করে ওর হাতটা সরিয়ে হুরকে পাজা কোলে করে নিয়ে বিছানায় ভালোমতো শুয়ে হুরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে হুর কুরআন তিলাওয়াত করছে। সভ্য এরই মাঝে রুমে আসে নামাজ পড়ে। রুমে এসেই ও ঘুম। হুর এইদিকে কুরআন তিলাওয়াত শেষ করে উঠে বিছানায় গিয়ে বসে। শরীরটা কেমন জানি করছে, ভালো লাগছে না। আর এদিকে সভ্য বেঘোরে ঘুমুচ্ছে প্রায় ঘন্টা খানেক পরে। সভ্যর ঘুম ভাঙ্গে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায়। সভ্যর এবার হলো বিপত্তি। ও তো গোসল করে পড়ার মতো কিছু আনেনি। এখন গোসল শেষ করে পড়বে কি? সভ্য এবার জোরে জোরে হুরকে ডাকা শুরু করে। হুর সভ্যর ডাক শুনে তাড়াহুড়ো করে রুমে আসে। মিস্টার চৌধুরী, কি হয়েছে? এমন ভাবে ডাকছেন কেন? হুর: মিসেস চৌধুরী, আমি তো পরার মতো কাপড় আনিনি। এখন কি পরে বের হব আমি? আমার সব কাপড় তো ভিজে গেছে। সভ্য: আচ্ছা দাঁড়ান, আমি আসছি। হুর হুর একটু পর রুমে আসে, ওর হাতে থাকা কাপড়টা এগিয়ে দেয়। আর সভ্য দরজাটা হালকা ফাঁকা করে কাপড়টা নেয়। কাপড়টা নিয়ে ডোরটা লক করে দেয়। মিসেস চৌধুরী, আমি এটা পরব নাকি এখন? সভ্য: মিস্টার চৌধুরী, এটা ছাড়া আর কিছু পাচ্ছি না আপনার পরার মতো, তাই এনেছি। এখন একটু পরে নিন, বাকিটা ব্যবস্থা আমি পরে করছি। এরপর সভ্য আর কিছু বলেনি। এরপর হুর বিছানা গুছানো শুরু করে। হঠাৎ হুরের ওয়াশরুমে দরজায় চোখ যায়। সভ্য ওর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর অবস্থা দেখে হুরফিক করে হেসে উঠে। আর এইদিকে সভ্যর অবস্থা নাজেহাল, বেচারা। আর এইদিকে হুরের হাসি দেখে সভ্যর প্রচুর রাগ উঠে পড়ে। হুর সভ্যর ফেস দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু সভ্যকে এমন লুঙ্গি পরা অবস্থায় প্রথম দেখছে হুর। তার উপর সভ্য লুঙ্গি পরার স্টাইলটা চরম রকমের। উনি লুঙ্গিটার কোমরের দিকে গিট্টু করে দিয়েছে। হুর এ দেখে আবার হেসে ওঠে। মিসেস চৌধুরী, আপনি হাসাহাসি একটু অফ করেন। আমার এমনিতেই অস্বস্তি লাগছে, তার উপর আপনার হাসি। আপনি জানেন আমার সুন্নতে খতনার সময় লুঙ্গি পরেছিলাম, আর আজকে পরলাম এত বছর পর, তাই তো লুঙ্গি পরা ভুলে গেছি। আর আপনি হাসছেন? সভ্য হুর এবার হাসি বন্ধ করে সভ্যর দিকে এগিয়ে যায়। হুর সভ্যর লুঙ্গির গিট্টুটা খুলতে নিলে সভ্য ঝট করে দূরে চলে যায়। এ কি মোশচৌধুরী, আপনি কি করছেনটা কি? আমার লুঙ্গির দিকে হাত দিচ্ছেন কেন? আমার সম্মান নিয়ে টানাটানি করছেন কেন? হুর তারপর ও কোনো কথা না বলে সভ্যকে জোর করে দাঁড় করিয়ে ওর লুঙ্গিটার গিট্টু খুলে সুন্দর মতো বেঁধে দেয়। আর এদিকে সভ্য হুরের কাণ্ড দেখে সভ্য হুরের এমন কাণ্ডে দেখে একটা ঢোক গিলে হুর সুন্দর মতো লুঙ্গিটা পরিয়ে সভ্যর দিকে তাকায়। সভ্যর মুখের ভঙ্গিমা দেখে হুর এক পশলা বৃষ্টির মতো হেসে ওঠে। মিস্টার চৌধুরী, আপনি আমার দিকে এমনভাবে না তাকিয়ে থেকে খেতে আসুন, আম্মু আব্বু ডাকছে আপনাকে নাস্তা করার জন্য। হুর এই বলে হুর হাঁটা ধরে। মিসেস চৌধুরী, আপনি কি কখনো লুঙ্গি পরেছেন? সভ্য সভ্যর এমন ধারা কথা শুনে হুর হাঁটা বন্ধ করে ফিরে তাকায় সভ্যর দিকে। নিজের জামাইয়ের মুখে এমন ধারা প্রশ্ন শুনে হুর আকাশ থেকে পড়ে সভ্যর প্রশ্নে গিয়ে আটকে পড়ে। আচ্ছা, হঠাৎ এমন ধারা প্রশ্ন করার মানে কি বলবেন আমাকে? হুর আসলে আপনি মেয়ে হয়ে লুঙ্গি পরাতে পারেন কিভাবে? আমি তো ছেলে হয়েও লুঙ্গি পরতে পারি না। সভ্য
লুঙ্গি পরা কোনো বড় ব্যাপার না। বাংলার ঐতিহ্য হল লুঙ্গি। বাংলা প্রতিটি ঘরে পুরুষেরা লুঙ্গি পরে, এটা অনেক আরামদায়ক পোশাক যেটা বর্তমান যুগের মানুষ বুঝে না। আর আমার আব্বু ও পরে আব্বুকে সেই ছোট থেকে লুঙ্গি পরতে দেখেছি, তাই আমিও লুঙ্গি পরাতে পারি জনাব হুর। অমনি পিছন থেকে। আরও একটা কারণ আছে জিজুয়াপুর পরা শিখা নিয়ে। হুর পিছনে ঘুরে দেখে পরি দাঁড়িয়ে। তাই নাকি? তাহলে তো সেই কারণ জানতেই হয় শালি সাহেবা। সভ্য। অবশ্যই জিজু। পরি। পরির কথা শুনে হুরের ফেসের এক্সপ্রেশন অন্যরকম হয়ে যায়। এবার ও বলেই উঠে, যত সব এই মেয়ে খেতে আয় বলছি, বেশি বকবক করিস না। আর মোচৌধুরী আপনি ও আসুন খেতে জলদি। এই বলে হুর পরীকে টেনে ওর সাথে নিয়ে যায়। নাস্তা করে সভ্য আর বাড়ির জন্য রওনা হয়। আসার সময় শাহেদ সাহেব রেহানা বেগম অনেক বলেছিল আর কয়েকদিন থাকার জন্য, কিন্তু সভ্যর কাজের চাপের জন্য ওদের আজই রওনা হতে হলো। ওদের চলে আসার সময় হুর আর পরীর মুখটা পুরো শুকিয়ে যায়, আর একটু হলে কেঁদেই দিবে। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে চলে আসে ওরা। সভ্য হুরকে বাসায় ড্রপ করে চলে যায়। হুর ধীর কদমে বাসায় প্রবেশ করে। বাসায় এসে হুর সবার সাথে দেখা করে রুমে চলে যায়। হুর এর আজ সকাল থেকেই খারাপ লাগছে। তার উপর আবার এমন আসা যাওয়া হুরের অবস্থা আরও কাহিল করে দিয়েছে। হুর রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সন্ধ্যার দিকে নম্রতা টিভিতে নাগিন সিরিয়াল দেখছে। এই সিরিয়ালের মাহিরের পাগল ভক্ত সে। ওর ফোনের গ্যালারি শুধু মাহির অর্থাৎ পারলভি পুরীর ছবি দিয়ে ভর্তি, আর এই নায়কের উপর রীতিমতো রিসার্চ করে আছে। নম্রতা হা করে মাহিরকে দেখছে, কিন্তু মাহিরের সাথে ওর সিরিয়ালের নায়িকা কেউ দেখতেই পারে না। এমনকি কোনো মেয়েকেই ওর পাশে সহ্য করতে পারে না। এরই মাঝে নম্রতার মাহিরকে দেখে আয়ানের কথা মনে পড়ে। আন অনেকটা মাহিরের মতো। কি আশ্চর্য! এর জন্যই বুঝি নম্রতা আয়ানের উপর ক্রাশ খেয়েছে। নম্রতা এর আগে অনেক ছেলেকে দেখেছে, কিন্তু আয়ানি প্রথম যার উপর সে মাহিরের পরে ক্রাশ খায়। শায়লা বেগম নম্রতার পাশে বসেবি পড়ছে। বইটা পড়তে আর পারছে কোথায়। একটু পর পর নায়িকার সাথে নায়কের ইন্টিমিসি দেখে ওর ফেসের কালারটা চেঞ্জ হয়ে যায় ক্ষণে ক্ষণে। হাত থাকা কুশনে ওর হাত দিয়ে ঘুষি মারছে শায়লা বেগম। উনার মেয়ের এমন অবস্থা দেখে রীতিমতো বিরক্ত প্রায়। মেয়েটা এত কল্পনাপ্রবণ কেন কে জানে। সপ্তাহে 2 দিন এই আজব সিরিয়াল দেখে বেড়ায়, বাকি 5 দিন এইটার এই সিরিয়ালের প্রি ক্যাপ দেখে কাটায়। আর সারা রাত এমন সব আজব স্বপ্ন দেখে আবার এসে শায়লা বেগম ওর রাতের স্বপ্নের বিবরণ দিয়ে বেড়ায়। এরই মধ্যে নাজমুল সাহেব আর সভ্য বাসায় আসে। নাজমুল সাহেব বাইরে থেকে এসেই সোফায় হেলান দিয়ে বসে পড়েন, সাথে সভ্য ও উনার পাশে গিয়ে বসে পড়ে। শায়লা বেগম নম্রতা কাছ থেকে এক রাশ বিরক্ত নিয়ে নাজমুল সাহেবের জন্য পানি আনার জন্য উঠে গেলেন। এটা উনার অভ্যাস। নাজমুল সাহেব বাইরে থেকে এলে উনি পানি এনে দেয় নাজমুল সাহের জন্য। শায়লা বেগম পানি এনে সভ্য আর নাজমুল সাহেবকে দিল। সভ্য পানিটা হাতে নিয়ে পুরো বাড়িতে চোখ বুলায়, কিন্তু কোথাও হুরকে খুঁজে পায়নি। সভ্য পানিটা খাও, খেয়ে রুমে যেয়ে ফ্রেশ হও। হুর ও রুমে আছে। শায়লা বেগম। সভ্য শায়লা বেগমের কথা শুনে চুপচাপ পানিটুকু খেয়ে ও উঠে রুমে চলে যায়। সভ্য উঠে চলে গেলে নাজমুল সাহেব শায়লা বেগমের উপর তীক্ষ্ণ দৃষ্টি দেয়। শায়লা বেগম নাজমুল সাহেবের এই দৃষ্টির অর্থ বুঝতে পারে। মা সন্তানের চোখ দেখে সব বুঝতে পারে।
আর আমিও তেমনি আমার ছেলের অবস্থা দেখে আমি বুঝতে পেরেছি, তাই এমনভাবে আমার দিকে না তাকালেও চলবে। এই বলে শায়লা বেগম পানির গ্লাসটা সার্ভেন্টের হাতে দিয়ে বইটা হাতে নিয়ে চলে যায়। আর উনার পিছন পিছন নাজমুল সাহেবও চলে যান। সভ্য রুমে এসে দেখে রুমের লাইট অফ করা, কিন্তু হুর রুমে থাকলে লাইট অফ করে রেখেছে কেন? সভ্য রুমের লাইটটা জ্বালিয়ে হাতের ব্যাগটা সাইড টেবিলে রেখে ওয়াশরুম চেক করে, দেখে ওয়াশরুম লক। তার মানে হুর ওয়াশরুমে। সভ্য এবার বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে। আজ অনেক ক্লান্ত সভ্যতাই বিছানায় এমনভাবে শুয়ে পড়ে। এর মাঝে ওয়াশরুমের ডোর খুলে হুর বের হয়। হুর সভ্যর ব্যাগটা সাইড টেবিল থেকে তুলেতে গেলে ওর চোখ একটা জায়গায় গিয়ে আটকে পড়ে। হুর এই দেখে ওর হাত কচলাতে থাকে। ও চট জলদি সভ্যর পাশে গিয়ে দাঁড়ায়। যেভাবেই হোক সভ্যকে এখান থেকে সরাতেই হবে, নইলে সব শেষ। মিস্টার চৌধুরী, আপনি ফ্রেশ হবেন না? হুর। সভ্য হুরের দিকে ঘুরে মাথা তুলে, মিসেস চৌধুরী, আমি অনেক টায়ার্ড পড়ে যাচ্ছি। সভ্য হুরের হাত ঘামা শুরু করে। মিস্টার চৌধুরী, আপনি ফ্রেশ হয়ে আসুন, তাহলে আপনার ক্লান্তিটা কমে যাবে। হুর। মিসেস চৌধুরী, আমি একটু পর যাচ্ছি, এখন আমাকে একটু রেস্ট নিতে দিন প্লিজ। সভ্য এই বলে সভ্য সোজা থেকে উপর হতে নিলে ওর চোখের সামনের জিনিসটা দেখে সভ্যর মুখের ভঙ্গিমা পাল্টে যায়। সভ্য এবার কোনো কথা ছাড়াই চুপচাপ বিছানা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। আর এইদিকে হুরের অবস্থা নাজেহাল। হুরের অবস্থা নাজেহাল। ওই সভ্য উঠে যেতেই বেডের বালিশের পাশে রাখা ফোনটা হাতে নিয়ে ধূপ করে অফ করে দেয়। হঠাৎ করে ইমরান হাশমির এই জান্নাত মুভিটা কখন অন হয়ে গেল কে জানে। আমি তো অন্য মুভি দেখছিলাম। মেবি ওয়াশরুমের জন্য উঠে যাওয়ার সময় ভুলে টাচ লেগে এই মুভিটা স্টার্ট হয়ে যায়। আর এমন একটা ইন্টিমেটেড সিন উনার সামনেই আসার ছিল। ধাত মান সম্মান সব শেষ। এরই মাঝে সভ্য ফ্রেশ হয়ে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়। হুর সভ্যকে দেখে দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। সভ্য হুরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর মুখে এক চিলতে তির্যক হাসি ফুটে ওঠে। হুর রুমের বাইরে এসে ছাদে চলে যায়। ওখানে গিয়ে ও দোলনায় বসে পড়ে। হুরের বুক ধুক ধুক করছে, নিঃশ্বাসটাও জোরে জোরে ফেলছে। এমন একটা লজ্জাজনক কাহিনীর পর সভ্যর সামনে দাঁড়াতেও হুরের মাথা কাটা যাচ্ছে। কিছুক্ষণ পর হুরের শ্বাস প্রশ্বাস স্টেবল হয়। ছাদে ঠান্ডা বাতাস বইছে। আকাশে চাঁদও উঠেছে। চাঁদের আলোতে সবকিছু আলোকিত হয়ে আছে। হুরের রাতে ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে কানে ইয়ারফোন গুজে তাহসানের গান শুনতে ভালো লাগে। তাহসানের গলায় এক আলাদা জাদু অনুভব করে হুর। এই জাদুটা আয়ানের কণ্ঠে অনুভব করেছিল হুর। তাই হয়তো অজানা একটা টান ছিল আয়ানের প্রতি। কিন্তু এই টানটা হয়তো আর কারো জন্য অনুভব হবে না, মিস্টার চৌধুরীর জন্যও না। এরই মাঝে হুর ওর হাতের উপর একটা ঠান্ডা স্পর্শ পায়। কিন্তু হুর ওই দিকে আর তাকায় না। তারপর ও শান্ত হয়ে বসে আছে। মৃদু সুরে তাহসানের গান চলছে। হঠাৎ তাহসানের গান শুনে হুর পলকেই ফিরে তাকায়। সভ্য হুরের দিকে তাকিয়ে আছে।
হুরের চোখে এক খুশির ঝলক। মিস্টার চৌধুরী, আপনি কিভাবে বুঝলেন? আমার এখন তাহসানের গান শোনার ইচ্ছা করছিল। হুর সভ্য কোনো কথা বলে না, শুধু তাকিয়ে আছে হুরের চোখের দিকে। হুর আর কিছু বলেনি, ও চুপ হয়ে যায়। মিসেস চৌধুরী, সভ্য। জি, হুর। আচ্ছা, আপনার ফেভারিট অ্যাক্টর কি? ইমরান হাশমি নাকি? সভ্য। হুরের এবার চোখ বর্ষর হয়ে যায়। ও ধপ করে উঠে পড়ে বসা থেকে। মানে কি আপনার? হুর মানে তেমন কিছু না, আজকের মুভিটা দেখে আমার মনে হলো এই আর কি। সভ্য। এক্সকিউজ মি, ইমরান হাশমি আমার ফেভারিট অ্যাক্টর না হলেও উনি অন্য সব অ্যাক্টর থেকে ভদ্র। ওকে, আপনি অন্য সব অ্যাক্টরদের অনেক কাহানি শুনেছেন মেয়েদের নিয়ে, কিন্তু ইমরান হাশমির কোনো মেয়ে নিয়ে কাণ্ড শুনেছেন? জাস্ট উনার মুভিগুলো ভোল্ট টাইপের হয়। এই বলে হুর বসা থেকে উঠে ছাদের রেলিং ধরে গিয়ে দাঁড়ায়। সভ্য ও বসা থেকে গিয়ে হুরকে কোলে তুলে হাঁটা শুরু করে। আর হুর হঠাৎ সভ্যর এমন একটা কাজে ভয় পেয়ে ও খুব জোরে সভ্যকে খামচি দিয়ে ধরে। মিস্টার চৌধুরী, আপনি কি পাগল নাকি? এমনভাবে কেউ কোলে নেয়? হুর এমনভাবে ইমরান হাশমি কোলে নেয় তো তাই ও ট্রাই করলাম আর কি। সভ্য এই বলে সভ্য হুরকে কোলে নিয়ে পুরো ছাদে হাঁটছে। কি খারাপ লোক আপনি! আল্লাহ! আচ্ছা, আমি একটা প্রশ্ন করি? হুর হুম করেন। সভ্য আচ্ছা, আপনি কি ক্রাম খেলতে পারেন? হুর ক্রামজ্জা পারি তোকেন। সভ্য এর জন্যই বলি আপনাকে দেখে আমার ইমরান হাশমির মতো ফিল আসে কেন। হুর সভ্য এবার হুরের দিকে রাগী চোখে তাকায়, কিন্তু পরোক্ষ নেই। কিছু না বলে আবার হাঁটা শুরু করে হুরকে নিয়ে। হুর সভ্যর চোখের দিকে তাকালে ভয়ে হুর ওর মুখ চেপে ধরে। মিসেস চৌধুরী, আপনি আমাকে হঠাৎ ক্রাম খেলার কথা জিজ্ঞেস করলেন কেন? সভ্য হুর এবার আর চোখে সভ্যর দিকে তাকায়। না, আসলে আপনাকে দেখে আমার যেমন ইমরান হাশমির ফিল আসে ঠিক তেমনই ক্রাম খেলা দেখে ও আমার ইমরান হাশমির মুভির মধ্যে ওর প্লে বয় ক্যারেক্টরের ফিল আসে। হুর সভ্য হুরের এমন একটা কথা শুনে একটা হোঁচট খায়, কিন্তু সভ্য হুরকে কোলে নিয়েই সামলে নিজেকে। ও হুরের দিকে একটা কনফিউশড হয়ে যায়। হুর আর চোখে সভ্যর দিকে তাকাচ্ছে। মিস্টার চৌধুরী, আপনার এমন একটা জনপ্রিয় খেলা নিয়ে এমন একটা ফিল আসে কেন? একটু বিস্তারিতভাবে বলবেন? সভ্য হুর মাথাটা একটু উঁচু করে সভ্যর দিকে তাকায়। আসলে ক্রাম খেলায় ওই যে ডাইসটা থাকে না, ওইটা দেখে আমার প্লেবয় আর বাকি সব ছোট ছোট গুটিগুলো হলো মেয়ে। ওই ডাইসটা সব গুটির পিছন পিছন ঘুরে বেড়ায় তো তাই আমার এমন ফিল আসে। এই বলে হুর মাথা নিচু করে ফেলে। আর সভ্য কি বলবে বুঝতে পারছে না। নিজের বউয়ের মুখে খেলা নিয়ে এমন কাহিনী শোনার পর কনফিউজড। মিসেস চৌধুরী, আপনার এমন খেলা নিয়ে থিসিস শুনে আমি শিহরিত। মিস্টার চৌধুরী, আমাকে নামান প্লিজ। হুর কিন্তু সভ্য কোনো কথাই শুনছে না। ও ওর মতো করেই হুরকে কোলে নিয়ে হাঁটছে। মিস্টার চৌধুরী, প্লিজ। কেউ এসে পড়লে মান সম্মান সব যাবে। সভ্য এবার তীক্ষ্ণভাবে হুরের দিকে তাকায়। চোখে রাগ ভেসে উঠছে। মিসেস চৌধুরী, আপনি হয়তো ভুলে গেছেন আমি আপনার হাজবেন্ড, রাস্তার কোনো ছাচড়া ছেলে না যে আপনাকে আমার সাথে এভাবে দেখলে মান যাবে। এই বলে হুরকে মাটিতে ফেলে দিয়ে
হেঁটে চলে হয়ে যায় সভ্য। আর এইদিকে হঠাৎ হুরকে এভাবে মাটিতে ফেলে দেওয়ার জন্য হুরের কোমরে রগের টান লাগে। প্রচুর ব্যথা করা শুরু করে। হুর কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়ায়। এই ব্যথা নিয়েই নিচে যায়। সবাই খেতে বসেছে কিন্তু হুরোই দিকে না গিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে ব্যথার জন্য নাড়াচাড়া করা ও যাচ্ছে। একটু নাড়লেই ব্যথায় কুকিয়ে উঠে হুর। হুর সভ্যর উপর রাগ অভিমান কিছু নেই। রাগ অথবা অভিমান তার উপরই মানায় যে কেয়ার করে এসবের। কিন্তু মিস্টার চৌধুরী তো কিছুই না, শুধু মাত্র নামে মাত্র বিয়ে করেছে। আমি তো উনার নাম মাত্র স্ত্রী। এই দিকে ব্যথায় কান্না করে হুরের চোখ ফুলে উঠেছে, কিন্তু চোখ বন্ধ করে হুর শুয়ে আছে। আজ আম্মু আব্বু পাশে থাকলে হয়তো এতটা কষ্ট ভোগ করতে হতো না। মা বাবা আসলেই মা বাবাই। সন্তানের কষ্ট দেখার আগেই কান্না করে ভাসাবে। মা বাবার কাছে সন্তান সবচেয়ে বড় অমূল্য ধন। কিন্তু স্বামী সে এই সস্পদের মূল্য বুঝে কি আদৌ পুরুষ জাতির কাছে স্ত্রী মাত্র ওদের বিয়ে করা বউ আরও তার সন্তানের মা মাত্র? হুর দরজা খোলার শব্দ পায়, কিন্তু হুর চুপচাপ নাড়াচাড়া না করে শুয়ে থাকে। হুর চোখ বন্ধ করে খেয়াল করে দেখে কোনো কিছুর শব্দ পাচ্ছে। হুরের কৌতূহল হলেও পিটপিট করে চোখ খুলে দেখে সভ্য ওর মাথার কাছে বসে ওর দিকে তাকিয়ে আছে। হুর সভ্যর এমনভাবে তাকিয়ে থাকতে দেখে একটু ভয় পায়। মিসেস চৌধুরী আপনি একটু সরে আসেন আমার দিকে। সভ্য হুর চুপচাপ সভ্যর কথা মতো ওর দিকে সরে গেলে সভ্য বেড সাইডের ড্রয়ার থেকে কিছু একটা বের করে। জিনিসটা বের করে হাতে নিলে হুর দেখতে পায় একটা স্প্রে। সভ্য এবার হুরের কোমর থেকে আলতো করে কাপড়টা সরিয়ে ব্যথার স্প্রেটা স্প্রে করে। আর হুর সভ্যর কাজ দেখছে। হুরের চোখে নোনা জলে জ্বলজ্বল করছে। মানুষটা স্প্রে করে কাপড়টা সুন্দর করে। স্প্রেটা পাশে রেখে হুরকে শোয়া থেকে আলতো করে তুলতে নিলে হুর ব্যথায় কুকিয়ে উঠে। সরি সভ্য। সভ্য একটু উঁচু করে হুরের পিঠের পিছনে বালিশ দিয়ে বিছানায় হেলান দিয়েই ওর পকেট থেকে রুমালটা বের করে হুরের চোখ মুছে দেয়। এবার পাশে থেকে খাবারের প্লেটটা হাতে হুরকে খাওয়ানো শুরু করে। হুর ও পুতুলের মতো খেয়েই যাচ্ছে। ওর আসলে এই মানুষটাকে বুঝার ক্ষমতা লোপ পাচ্ছে। মানুষটা পুরোই রহস্যময়। মানুষটার প্রতিটি কর্মের পিছনে রহস্য। খাওয়া শেষ হলে সভ্য হুরের মুখটা পানি দিয়ে বাচ্চাদের মতো মুছে দিয়ে উঠে যায়। খাবারের প্লেটটা রেখে এসে সভ্য ড্রেস চেঞ্জ করতে চলে যায়। ড্রেসজ চেঞ্জ করে এসে সভ্য হুরারের পাশে বসে হুরকে সযত্নে বিছানাতে শুয়ে ও লাইটটা অফ করে হুরের পাশে শুয়ে পড়ে। মিসেস চৌধুরী ব্যথাটা এত জলদি কমবে না এমন ভাবে তাকিয়ে থাকলে ঘুমান আপনি এখন। সভ্য হুর সভ্যর কথা শুনে চোখটা বন্ধ করে, কিন্তু ও জাগনা, ওর এখন ঘুম আসছে। কিন্তু সভ্যকে মানা করার সাহস ওর কখনো হয়নি আর হবেও না। আমি একটা যন্ত্র হয়ে যাচ্ছি ধীরে ধীরে, যার না আছে কোনো ফিলিং, না আছে কোনো ইচ্ছা। হুর কিছুক্ষণ পর চোখ খুলে তাকায়। পুরো রুম অন্ধকার। এরই মাঝে একজন জেগে আছে। সকাল সকাল কলিং বেল বেজেই যাচ্ছে। রেহানা বেগম কাঁচা ঘুম থেকে উঠে সাহেদ সাহেব কে
বলেছিলেন ডোরটা খোলার জন্য, কিন্তু মানুষটা ঘুমিয়েই আছে। শেষ পর্যন্ত উনাকেই বিছানা থেকে নামতে হল। উনি রুমের ডোর খুলে বের হন। এত সকাল সকাল কে এলো রে বাবা? সকাল সকাল এভাবে মানুষকে ডিস্টার্ব করার মানে কি? খানিকটা বিরক্তি নিয়েই মেইন ডোরটা খুলে দাঁড়ায় রেহানা বেগম হাই তুলতে তুলতে। কে? রেহানা বেগম। কিন্তু হঠাৎ করেই একটা জোরে চিৎকার করে উঠেন। রেহানা বেগমের চিৎকার শুনে পরি শাহেদ সাহেব হুমড়ি খেয়ে বিছানা থেকে উঠে আসে। উনারা লিভিং রুমে এসে দেখে রেহানা বেগম ঠিকই আছেন, কিন্তু উনি মাথায় কাপড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু উনার পাশের মানুষটাকে দেখে সবাই বিষম খায়। চোখের সব ঘুম উড়ে গেছে সবার। সকাল সকাল হুর ঘুম থেকে উঠে গোসল করে নেয়। অনেক খারাপ লাগছিল। গোসলের পর এখন হুরের অনেকটা ভালো লাগছে। সভ্য রুমে নেই উনি। সকাল সকাল নামাজ পড়েই মর্নিং ওয়াকের জন্য বের হয়েছেন। হুর আয়নার সামনে এসে চুল মুছার জন্য দাঁড়ালে ওই সময় হুরের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে পরি ফোন করেছে। কিন্তু এত সকাল সকাল কেন ফোন করেছে? কিছু হয়েছে নাকি? হুর দ্রুত ফোনটা রিসিভ করে। কিন্তু ফোনের ওপারে কণ্ঠটা শুনে হুরের শুকনো কাশি উঠে। হুর কোনো মতে ফোনে কথা বলে ফোনটা রেখে দেয়। ফোনটা রেখে ও যেন হাফ ছেড়ে বাঁচল। হুর এবার খাটের উপর গিয়ে বসে। এরই মাঝে সভ্য রুমে আসে। সভ্যর পুরো শরীর ঘামে লটপট। তাই ফ্রেশ হওয়ার জন্য কাপড় বের করতে থাকে। কিন্তু সভ্য কাজের ফাঁকে ফাঁকে হুরের দিকে দেখছে। হুর ওর থুতনিতে হাত দিয়ে বিছানার মাঝখানে বসে আছে। ওর কোনো দিকে খেয়ালই নেই। ওরে দেখে মনে হচ্ছে ও খুব গভীর চিন্তায় মগ্ন। সভ্য সবকিছু নোটিশ করে। ফ্রেশ হওয়ার জন্য চলে গেল। প্রায় আধা ঘন্টা পর সভ্য ফ্রেশ হয়ে বের হলে দেখে হুর এখনো ওইভাবেই বসে আছে। সভ্য এবার মাথা মুছা শেষ করে টাওয়ালটা হুরারের পায়ের সামনে জোরে ছুঁড়ে মেরে হুরের সামনে গিয়ে দাঁড়ায়। হুর সভ্যর এমন কাণ্ডে ওর ধ্যান ভাঙে। মিসেস চৌধুরী, আপনার মাইন্ড কোথায়? দেখেন তো আপনি কি করেছেন। পুরো বিছানা আপনার চুলের পানি দিয়ে ভিজে গেছে। এই দিকে আপনার কোনো খেয়াল আছে? সভ্য। হুর এবার বিছানায় দিকে তাকিয়ে দেখে বিছানা আসলেই ভিজে গেছে। হুর তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠতে নিলে সভ্যর হাত চেপে ধরে বিছানায় শুইয়ে ওর উপর উঠে পড়ে। হুরের হাত পা কাঁপছে সভ্যর এমন কাণ্ডে। হুর সভ্যর চোখের দিকে তাকাতেই ভয় ওর গলা শুকিয়ে যাচ্ছে। মিসেস চৌধুরী, আপনি হয়তো জানেন আমার প্রতিটা জিনিস পারফেক্ট চাই। আমার লাইফের কোনো কিছু আমার রুলসের বাইরে গেলে আমি কি করি আপনি জানেন। তারপর ও বারবার এমন ভুল হয় কেন আপনার? এই বলে সভ্য হুরের কাঁধে কামড় বসায়। হুর ব্যথায় কুকিয়ে উঠলে সভ্যর মুখ হাত দিয়ে চেপে ধরে। কিছুক্ষণ পর সভ্য হুরকে ছেড়ে দিল। হুর ব্যথায় কেঁদে দেয়। কিন্তু সভ্য ওই দিকে কোনো কান না দিয়ে ওর ফোন হাতে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। রেহানা বেগম মাথায় কাপড় দিয়ে সকাল থেকে কাজ করেই যাচ্ছে। সংসারের এত সব কাজের জন্য কাজের মেয়ের হেল্প ও নিতে পারছে না। সকাল সকাল এমন একটা আপদ বাসায় এসে পড়েছে। এ আপদটা যে কয়দিন এখানে আছে পুরো বাড়ি মাথায় নিয়ে তাণ্ডব করে বেড়াবে।
এরই মাঝে একজন মহিলা কিচেনে আসে। রেহানা বেগম উনাকে দেখে পুরো কাক ভেজা হয়ে যায়। রেহানা, তোর নাস্তা বানাইতে এতক্ষণ লাগতাসে কেন শুনি? তুই আগে ও লেট লতিফ ছিলি, আর এখনো তার এক অংশ কমেনি। কি মেইনটেইন রে বাবা। রেশমি বেগম। রেহানা বেগম মাথা নিচু করে কাজ করছে। ভাবি, আমাকে আর একটু সময় দিন, আমি নাস্তা নিয়ে বাইরে আসছি। রেহানা আর 10 মিনিট দিলাম, জলদি নাস্তা নিয়ে বাইরে আয়। এই বলে রেশমি বেগম কোমর দুলিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে গেলেন। রেশমি বেগম বের হয়ে গেলে রেহানা বেগমের পাশে দাঁড়িয়ে থাকা চুমকি এবার বলে উঠে, খালা, হের কি মাথায় ডিস্টার্ব আছেনি? চুমকি। রেহানা বেগম এসব চুমকির মুখে কথা শুনে চোখ গরম করে তাকায় চুমকির দিকে। চুমকি রেহানা বেগমের চোখ দেখে সুরসুর করে, ঝাড়ু হাতে বের হয়ে যায়। চুমকি বের হয়ে যেতেই রেহানা বেগম উনার সব রাগ আটার উপর উঠাতে ব্যস্ত হয়ে পড়ে। এই দিকে পড়ি সকালের পরে থেকা গেঞ্জি আর প্লাজু পাল্টাতে গেছে। যতদিন রেশমি বেগম এই বাসায় আছে, এ বাসায় পরীকে সেলোয়ার কামিজ পরে মাথায় ঘুমটা দিয়ে থাকতে হবে, নইলে উনি এক কথার 10 কথা বের করতে পিছোপা হবেন না। পরী ড্রেস চেঞ্জ করে খাবার টেবিলে গিয়ে বসে। শাহেদ সাহেব, রেশমি বেগম ও টেবিলে বসে আছে। রেহানা বেগম কিচেন থেকে খাবার নিয়ে টেবিলে রাখছেন। পরী ওর মার অবস্থা দেখে এসে দেয়। বেচারি চুলে আটা লেগে আছে, শাড়ির আঁচলে তেল পড়ে, পুরো আঁচলের অবস্থা নাজেহাল। পরীর হাসাতেই আছে, কিন্তু হঠাৎ ওর খেয়াল রেশমি বেগমের দিকে গেলে ও চুপ হয়ে যায়। খাবার সব আনা হয়ে গেলে সবাইকে সার্ভ করা শুরু করে রেশমি বেগম। এরই মাঝে চুমকি এসে রেশমি বেগম খবর দিল উনি খাবার রেখেই উঠে চলে যান, আর উনার পিছন পিছন সবাই হন্তদন্ত হয়ে ছুটে যায়। কামড় দেয়া জায়গাটা পুরো লাল হয়ে গেছে, তাই ও রুম থেকে বের হওয়ার সময় ওড়না দিয়ে ভালোমতো কামড় দেয়া জায়গাটা ঢেকে তারপর বের হয় রুম থেকে। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছে। হুর টেবিলের সামনে গিয়ে সবাইকে সার্ভ করা শুরু করে। এমন সময় সভ্যর ফোনের রিং বেজে উঠলে সভ্য খাবার রেখে ফোনটা রিসিভ করে উঠে যায়। সবার খাওয়া শেষ হলে সভ্য সার্ভেন্টকে দিয়ে হুরকে আর্জেন্টলি ঢেকে পাঠায় রুমে। হুর ওর হাতের কাজগুলো রেখেই সভ্যর সামনে উপস্থিত হলে হুর দেখে সভ্য ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কিন্তু সভ্য হুরের দিকে না তাকিয়েই, মিসেস চৌধুরী জলদি তৈরি হয়ে নিন, আমরা এখন বের হব। সভ্য। কিন্তু হুর। কোনো কিন্তু নয়, জলদি রেডি হন। সভ্য। হুর চুপচাপ ড্রেস চেঞ্জ করে। আয়নার সামনে মেকআপ বাঁধার সময় সভ্য ওর পিছনে এসে দাঁড়ায়। সভ্য হুরের হাতটা ধরে পাশের কাউচে বসিয়ে ওর ঘাড় থেকে কাপড়টা সরাতে নিলে, হুর একটু সরে বসতে নিলে সভ্য ওর হাতটা ধরে, শক্ত করে ধরে। তারপর ওর আঙ্গুলে অয়েন্টমেন্ট নিয়ে হুরের কাঁধে আলতোভাবে লাগাতে শুরু করে। আস্তে আস্তে সভ্য হুরের নেশায় আসক্ত হতে থাকে। এক পর্যায়ে কন্ট্রোল হারাতে শুরু করে। কন্ট্রোল হারাতে শুরু করলে সভ্য হুট করে হুরকে ছেড়ে চলে যায়। সভ্য চলে যেতেই হুরের হুঁশ হয়। কি করছিল ও? আমার কি কাণ্ডজ্ঞানগুলো আস্তে আস্তে লোপ পাওয়া শুরু করেছে নাকি? ধাত। হুর এই কথাগুলো বলে মেকআপটা পরে নিচে চলে যায়।
নিচে এসে দেখে সভ্য গাড়িতে বসে আছে, তাও আবার সানগ্লাস পরে। কিন্তু কেন? বাইরে তো কোনো রোদই নেই। পুরোটা আকাশ মেঘলায়, কোনো সময় বৃষ্টি হতে পারে। কিন্তু বান্দা রোদ ছাড়া সানগ্লাস পরে আছে কেন? আল্লাহই জানে। হুর চুপচাপ গাড়ি গিয়ে বসলে। সভ্য গাড়ি স্টার্ট দেয়। প্রায় ঘন্টা খানেক পরে গাড়িটা আমাদের বাসার অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে। আমি একবার বাইরে তাকাচ্ছি তো একবার মুচৌধুরী দিকে তাকাচ্ছি। হঠাৎ করে আজ আবার এখানে আনলেন কেন কে জানে। আমি গাড়ি থেকে নামলে উনি গাড়িটা পার্ক করে আমার হাত ধরে লিফটে উঠে। লিফটটা আমাদের ফ্লোরে এসে থামলে আমরা লিফট থেকে বের হয়ে বাসার বেল ক্লিক করতে যাব। ঠিক তখনই দেখি ডোর খোলা। আমরা ডোরটা খুলে ভিতরে যেয়ে দেখি সবাই একসাথে বসে আছে। আর রেশমি চাচি আশুকে কোলে নিয়ে হাউমাউ করে কান্না করছে। আম্মু আব্বু পরি চুমকি উনার দিকে হা করে তাকিয়ে আছে। আমি উনাদের সামনে গিয়ে দাঁড়াতেই রেশমি চাচির কোল থেকে দৌড়ে আশু আমার দিকে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে। আর আমিও ওরে কোলে নিয়ে আদর করছিলাম। হঠাৎ করে আমার খেয়াল আশুর কপালের দিকে যায়। আশুর কপালে একটু লাল হয়ে আছে। বাবুইয়েই এখানে লাল হয়ে আছে কেন তোমার? আমি আশু আমার প্রশ্নের উত্তর দিতেই যাবে। এরই মাঝে রেশমি চাচির কান্নার ভলিউমটা আরও বেড়ে যায়। আমি চাচির দিকে তাকাতেই আমার ছেলেটার উপর নজর লেগেছে গোতাই এতটা ব্যথা পাইছে। পাটিতে পিছল খেয়ে আমার ছেলেটার কপালটা পুরো ফেটে রক্ত বের হচ্ছে গো। চাচি এই বলে উনার নাকে কাপড়টা চেপে ধরে। ফ্যা চচ্চচ একটা লম্বা টান দিয়ে নাকের পানির বের করে আনে। আশু ওর মার দিকে তাকিয়ে হাসছে। আর আমি ভ্যাবলার মতো চাচির দিকে তাকিয়ে আছি। কিন্তু আমি একা এমনভাবে তাকিয়ে না, আমার সাথে আরও একজন আছে। আর উনি হলেন মিস্টার চৌধুরী। পুরো হা হয়ে তাকিয়ে আছে। আশু আমার কোল থেকে নেমে মিস্টার চৌধুরীর সামনে এসে কোমরে দুই দিকে দুই হাত চেপে ধরে মিস্টার চৌধুরী দিকে ঘুরতে থাকে। আর আম্মু আব্বু পরি সহ সবাই চাচির দিক থেকে ধ্যান সরিয়ে ওর দিকে তাকায়। মিস্টার চৌধুরী ওর সাথে সাথে ঘোরা শুরু করে। এক পর্যায়ে আশু সামনে এসে থেমে আয়। সাথে সাথে মুচৌধুরী থেমে যায়। বাবুইউনি কে এখানে কি করছে? আশু। আমি এবার হাঁটু ভেঙে ওর সামনে বসি। বাবুইউনি তোমার আর একটা ভাইয়া হয়? আমি। এরই মাঝে পড়ি লাফিয়ে এসে আশুকে কোলে তুলে নেয়। ওই ভেপু শুনো, এইটা কোনো ভাইয়া নাওনি, আমাদের জিজু হয়ে বুঝলে। আশু এবার পরীর গালে একটা খামচি দিয়ে ধূপ করে নিচে নেমে যায়। কাকুই তুমি একতা পাতা। আশু। সবাই আশুর কথা শুনে হেসে উঠে, এমনকি রেশমি চাচিও। এরপর ও মিস্টার চৌধুরী সামনে এসে দাঁড়ায়। আত্তালামুলাকুম জুজু। আমার নাম আফফান, তোমার নাম কি? আশু। মিস্টার চৌধুরী আশুর কথা শুনে আমার দিকে একবার তাকায়। আমি ওর এমনভাবে তাকানোর মানে বুঝতে পারি। ওর মানে হচ্ছে ওর নাম আশফাক। আমি। মিস্টার চৌধুরী এবার হাঁটু ভেঙে আশুকে কোলে তুলে নেয়। ওলাইকুম আসসালাম। আমার নাম সভ্যাপনার সাথে দেখা করে ভালো লাগলো আশফাক। আশু আম্মু তলো খেতে যাই, আমাল ক্ষুধা লেগেছে। ওর কথা শুনে সবাই উঠে যায় খাবার খাওয়ার জন্য। খাওয়া শেষ করে সবাই লিভিং রুমে বসেছিল। আর আশফাক সকাল থেকে মুচৌধুরী কোলে বসে আছে।
আর উনি ওর সাথে কথা বলতে ব্যস্ত। এরই মাঝে আম্মু বসা থেকে উঠে যায়, সাথে রেশমি চাচিও। কিছুক্ষণ পর চুমকি আসে। হুর আপা, আপনারে খালাম্মা ডাকতাসে। চুমকি। আমি বসা উঠে রান্নাঘরে চলে এলাম। আম্মু, তুমি আমাকে ডেকেছিলে? আমি, হ্যাঁ আম্মু। এরই মাঝে চাচি শশা চাবাতে চাবাতে আমার সামনে এসে দাঁড়ায়। উনি এসে আমাকে যা বলে, এতেই আমি অনেকটাই শোকড। আমি শোকড খাই চাচির কথা শুনে। চাচিহুর, তুই এমন ধারা পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে যা বলছি তাই করতো বাপু। আমি কিচেন থেকে বের হয়ে পরীকে লিভিং রুম থেকে ডেকে আমার সাথে রুমে নিয়ে আসি। পরী, এই শাড়িটা পরে নে। আমি বাইরে আছি। পরী আমার দিকে একটু অবাক চোখে তাকালেও পরে কিছু বলেনি। পরী শাড়ি পরে আমাকে ডাক দেয়। এতক্ষণ আমি ডাইনিং টেবিলে বসা ছিলাম। ওর ডাকে রুমে গিয়ে ওরে বাকি গয়না আর মেকআপ করা শুরু করি। পরী শুধু আমার দিকে তাকিয়ে আমার কাজগুলো দেখছিল। একবার ও কিছু বলেনি। কাজ শেষ হওয়া মাত্রই আম্মু আর চাচি এসে পড়ে রুমে। উনারা সবাই তৈরি হয়ে এসেছে। এখন শুধু বাকি আছি আমি রেডি হওয়ার ক্ষেত্রে। আম্মু, হুর যা মা, তুই ও রেডি হয়ে নে। পরী তো তৈরিই। চাচি, ও আর কি রেডি হবেও তো মুখ বের করে না। বাইরে তো সবসময় মেকআপ পরেই থাকেও, শুধু বোরকা পরে বের হলেই হবে। হুর যা তো মা, বোরখা পরে আয়ো তুই তো। আমি রুমে রাখা বোরখা পরে রুম থেকে বের হয়ে মিস্টার চৌধুরী ডেকে পাঠাই চুমকিকে দিয়ে। কিছুক্ষণ পর উনি আশুকে কোলে নিয়েই আমার কাছে আসেন। কি ব্যাপার মোশচৌধুরী, আপনি বোরখা পরেছেন কেন? কোথাও যাওয়া হচ্ছে নাকি? সভ্য। হ্যাঁ, শুধু আমি একা না, আপনি সহ সবাই এখন বের হব। আমি। আশু বাইরে যাওয়ার কথা শুনেই খুশিতে লাফিয়ে ওঠে। কিন্তু কোথায় যাওয়া হচ্ছে? সভ্য ঠিক ওই সময় পিছন থেকে, আসলে বাবা, আজ পরীকে আজ ছেলে পক্ষ দেখতে আসবে ওদের সাথে। দেখা করার জন্যই আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তুমি কিছু মনে করো না বাবা। আসলে হঠাৎ করেই বর ভাবি আজ এসে এই নিউজ দেয়। তাই আগে থেকে তোমাকে কিছু বলতে পারিনি শাহেদ সাহেব। সভ্য আশুকে এবার কোল থেকে নামিয়ে আব্বুর সামনে যায়। আব্বু, এতে মনে করার কিছুই নেই। আমি বুঝতে পারছি আপনার অবস্থানটা। আচ্ছা, তাহলে আমি নিচে গিয়ে গাড়ি বের করছি। আপনি সবাইকে নিয়ে নিচে আসুন। এই বলে সভ্য নিচে যেতে নিলে আশু গিয়ে ওর হাতের কাই আঙুলটা ধরে সভ্যকে থামিয়ে দেয়। জুজু, তুমি একা কোথায় যাচ্ছ? আমি ও যাব তোমার সাথে। আশু। সভ্য একটা মুচকি হাসি দিয়ে আশুকে নিয়ে হাঁটা ধরে। আমি মোচৌধুরীকে দেখছি, মানুষটা অনেক রূপ। প্রতিটা রূপই যেন তার লুকায়িত। একটু পর সবাই রওনা হই। আমি আশুকে কোলে নিয়ে সামনে বসেছি। পরী পিছনে বসে আছে। আব্বু আর আম্মু, চাচি আর এক গাড়িতে আসছে। আশুকে কোলে নিয়ে শান্তি নেই। আশু আমার মেকআপটা নিয়ে রীতিমতো টানাটানি করছে। কতবার চাচি ওরে সাথে নিয়ে বসতে চেয়েছিল, কিন্তু ও আমাদের সাথেই যাবে, সাথে যাচ্ছে তো যাচ্ছে। আমাকে জ্বালিয়ে ও মারছে। এরই মাঝে গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামে। আমরা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে টেবিলে বসলে একটু পর একজন মহিলা আর দুইজন পুরুষ এসে আমাদের সাথে জয়েন করে। পুরুষ দুইজনের মধ্যে একজন ইয়াং বয়সের, মনে হচ্ছে এটাই ছেলে। এরই মাঝে চাচি আমাদের ওদের সাথে পরিচয় করিয়ে দেয়।
আমি যা মনে করেছিলাম তাই। ওই ইয়াং ছেলেটি হচ্ছে পরীর জন্য দেখার জন্য এসেছি। আর বাকি দুইজন ছেলের বাবা মা। সবাই কথা বলছিল। আর আমি পরীকে দেখছিলাম। পরীকে দেখে মনে হচ্ছে ও নার্ভাস, কিন্তু ওর চোখে আমি আলাদা ঝলক দেখছি। আমার মাথা কাজ করছে না। কি করছে পরী? সব কিছু গুলিয়ে ফেলছি আমি। কোনো কিছুই মিলাতে পারছি না। এরই মাঝে মৌরি এইচুর আসলে আব্বু মিস্টার চৌধুরীকে পরিচয় করিয়ে দিতে নিবে। ঠিক তখনই ছেলেটি বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আর ওর পাশের বসে থাকা বাবা মা সহ আমরা সবাই ওদের দিকে তাকিয়ে আছি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং মিস্টার ইরফান, আপনি এখানে? আসলে স্যার। চাচি এবার সভ্যর দিকে তাকিয়ে। সভ্য বাবা, উনাকেই তো পরীর জন্য দেখতে এসেছি আমি। সভ্য। এই বলে সভ্য আরামমতো হেঁটে আমার পাশের চেয়ারে এসে বসে। কিন্তু একটু পর খেয়াল করে দেখি ইরফান তখনও দাঁড়িয়ে আছে। সভ্য এবার ইরফানের উদ্দেশ্য বলে, ইরফান, আপনি দাঁড়িয়ে কেন? বসুন আপনি। সভ্য। ইরফান সভ্যর কথা শুনে ধপ করে বসে পড়ে। ইরফান, আপনি এসির মধ্যে ও ঘামছেন, স্ট্রেঞ্জ। ইরফান সভ্যর কথা শুনে ওর চেহারা একটু ফ্যাকাশে হয়ে যায়। সভ্য এবার টিস্যু পেপার ওর দিকে এগিয়ে দেয়। আর ইরফান ও ভ্যাবলার মতো টিস্যু পেপারটা হাতে নিয়ে ওর কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নেয়। আমি সহ সবাই ওদের দিকে তাকিয়ে আছি। এমনকি ইরফানের বাবা মাও। কিছু কথাবার্তার পর জানতে পারি ইরফান চৌধুরীর অফিসেই জব করে। তাই সভ্যকে দেখে ওর এমন অবস্থা। আমি পরীর দিকে তাকিয়ে দেখি ও মুচকি হাসছে ইরফানের অবস্থা দেখে। এরপর ওদের দুইজন একা কথা বলার জন্য পাঠানো হয়। ইরফানকে যখন একা যাওয়ার কথা বলা হয় ও ভয় বারবার সভ্যর দিকে তাকাচ্ছিল, কিন্তু ফ্যামিলির সবার জোরে ওরা একা কথা বলার জন্য যায়। খানিক পর ওরা কথা বলে চলে আসে। কথাবার্তা শেষ হলে আমরা সবাই বিদায় নিয়ে বাসায় রওনা হই। আমরা মানে আমি আর চৌধুরী, আম্মু আব্বু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। চৌধুরীর নাকি আর্জেন্ট কাজ আছে, তাই আমাদের এত জলদি চলে আসা। বাসায় আসার পর জানতে পারি চৌধুরীকে নাকি অফিসের কাজে আউট অফ টাউন যেতে হবে আজ রাতেই। আমি আর কি উনার ব্যাগ প্যাক করছিলাম, হঠাৎ আমি আলমিরা থেকে একটা প্যাকেট পাই। কাজের চাপে প্যাকেটটা আমি পাশে রেখে ব্যাগ প্যাক করছিলাম। এরই মাঝে চৌধুরী রুমে আসে। এসে আলমিরা থেকে আর একটা ব্যাগ বের করে বেডের উপর রেখে আলমিরা থেকে আমার কাপড়গুলো বের করে ব্যাগে রাখা শুরু করে। আমি উনার কাণ্ড দেখে একটু অবাক হই। আমি উনাকে বাধা দেওয়ার জন্য উনার হাতটা চেপে ধরি। চৌধুরী, আপনি কি করছেন? আমার কাপড়গুলো প্যাক করছেন কেন আপনি? মিসেস চৌধুরী, আপনি ও আমার সাথে যাচ্ছেন তো? তাই। আমি যাচ্ছি মানে আমি আপনার সাথে গিয়ে কি করব? মিসেস চৌধুরী, আমি বেশি কথা বলা পছন্দ করি না, আপনি জানেন। তাই যা বলছি আর করছি চুপচাপ করেন আর দেখে যান, নইলে আপনার সাথে কি করতে পারি আপনি জানেন। আমি আর কি। আমি উনার ব্যাগ প্যাক করে দেখি উনি আমার ব্যাগ প্যাক করে ফেলেছেন। আমি আলমিরা থেকে কাপড় নিয়ে রেডি হতে নিলে উনি আমার পাশ দিয়ে যাওয়ার সময়, মিসেস চৌধুরী, বি রেডি। উনার এই ফিসফিস করে বলা কথাগুলো শুনে আমার শির দ্বারা দিয়ে শীতল রক্ত বয়ে যায়। হঠাৎ করে আমার পা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে আয়। মনে হচ্ছে একটু পর আমার শরীর দিয়ে গরম ভাব বের হওয়া শুরু হয়। উনি এই কথাগুলো বলে চুপচাপ আরামসে হেঁটে চলে যায়। উনার কথার মানে কি?
আল্লাহই জানে। রাত 12টার ট্রেনে আমরা ঢাকা থেকে সিলেট রওনা হই। আমার লাইফের ফার্স্ট ট্রেন জার্নি। আমার অনেক শখ ছিল ট্রেনে ওঠার, আজ তা অবশেষে পূর্ণ হল। পুরোটা জার্নিতে আমি এক ফোঁটা ঘুমাইনি। কিন্তু আমার আজ 12টা বেজে গেছে। মিস্টার চৌধুরী পুরোটা জার্নিতে আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। আমার পুরোটা পা ঝিমঝিম ধরে গেছে এভাবে বসে থেকে, আর এইদিকে এই বান্দা আরামে ঘুমিয়ে কাটিয়ে এসেছে। প্রায় ভোরের দিকে আমরা সিলেট পৌঁছাই। পৌঁছে উবারে গাড়ি করে আমরা রেস্ট হাউজে পৌঁছাই। হাউজে এসেই আমি বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ি। আর তখনই উনি আমার উপর এসে শুয়ে পড়ে। উনার হঠাৎ এমন কাজে আমার নিঃশ্বাস নেয়ার মাত্রা দ্বিগুণ থেকে তিনগুণ থেকে চারগুণ হয়ে যায়। উনার এক হাত আমার জামার নিচে উন্মুক্ত পেটে আর এক হাত আমার ঠোঁটের আনাচে কানাচে ঘোরাফেরা করছে। উনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যে উনার নিঃশ্বাস আমার ঠোঁটে বরাবর এসে পড়ছে। এমন এক পর্যায়ে আমার ঠোঁট জোড়া উনার ঠোঁট জোড়ার বন্ধি হয়ে যায়। আর উনার এক হাত আমার পেটে ঘুরছে, আর আমি এই দিকে বিছানার চাদর আঁকড়ে ধরেছি। আমার শরীর হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন সময় ডোরে নক পড়ে। উফ অফ, সভ্য, এই বলে উনি আমাকে ছেড়ে উঠে পড়েন, আর আমি না পারতে গিয়ে বিছানার ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুয়ে পড়ি। আমার হাত পা দিয়ে শির শির করে রক্ত বয়ে যাচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম অনেকক্ষণ। এর মাঝে কে এসেছে, কার সাথে উনি কথা বললেন, কিছুই আমার কানে আসেনি। আমার তখন শুধু ওই মোমেন্টটা মাথায় কাজ করছিল। কিছুক্ষণ পর দেখি উনি ডোরটা লক করে এসেই ব্যাগের প্যাকিং খুলে ড্রেস বের করে ফ্রেশ হয়ে এসে পুরো ফর্মাল লুকে রেডি হচ্ছিল। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে আর চোখে চুপি চুপি উনাকে দেখছিলাম। উনি রেডি হয়ে বেডে বসে শু পড়ছিলেন। শু পড়া শেষ হলে উনি আমার পাশে এসে দাঁড়ায়। আমার জানা মতে আর শরীর এত গরম তার ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় না, উল্টো মানুষের তাকে ব্ল্যাঙ্কেট হিসেবে প্রয়োজন হয়। এর জন্যই তো বলি আমি রুমে আসলে এতটা গরম অনুভূত হয়, এত এসির মধ্যেও। এখন তো আমার মনে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর অর্ধেক যোগান আমার বাড়ি থেকেই হয় মনে হয়। আমি তৎক্ষণাৎ চোখ খুলে উনার দিকে তাকাই, আর উনি চোখ টিপ মেরে একটা তিরছি হাসি দিয়ে প্যান্টের এক পকেটে হাত ঢুকিয়ে বের হয়ে যায়। উনি বের হয়ে গেলে আমি শাওয়ারের জন্য চলে যাই। ফ্রেশ হয়েছে দেখি আমি ড্রেসের ওড়না বের করতে ভুলে গেছি। তাই ব্যাগ খুলে ওড়না বের করার সময় আমার হাতে সেই প্যাকেটটা পাই, যেটা উনার ব্যাগ প্যাক করার সময় পেয়েছিলাম। হয়তো ভুলে ওই প্যাকেটটাও আমার জামা কাপড়ের সাথে এই ব্যাগে চলে আসে। আমি ওড়না আর প্যাকেটটা বের করে ব্যাগটার জিপ অফ করে দেই। আমি বিছানার পুরো মাঝামাঝি বসে প্যাকেটটা আনপ্যাক করতেই আমার হাত পা ঝিম ধরে বসে। এ কি? একটা ডকুমেন্টস, যেটায় আমার আর মিস্টার চৌধুরী নাম লিখা। আমার হাত কাঁপছে, পেপারটা আমার হাত থেকে স্লিপ খেয়ে পড়ে যায়। আমি বিছানার চাদরটা চেপে ধরি। পুরোটা মাথা আমার চক্কর দিয়ে উঠে। খানিক পরে আমার হাত পা কাঁপা বন্ধ হলে আমি ঠান্ডা হাতে মাটি থেকে পেপারটা তুলে নেই, তুলে পেপারটা রেখে দেই। আমি পেপারটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে এসে আমি ব্যাগ হাতে রুম থেকে বের হয়ে যাই। বিকেলের দিকে সভ্য রুমে আসে, এসেও ব্যাগটা বেডে রেখে ওয়াশরুমে ঢুকে যায়। মিটিংয়ের সময় অ্যাক্সিডেন্টলি ওয়েটারটা শার্টের উপর খাবার ফেলে পুরো শার্টটা নষ্ট করে দিয়েছে।
তাই সভ্য তাড়াহুড়ো করে ওয়াশরুমে চলে যায়। শার্টটা পরিষ্কার করে বের হয়ে যায় সভ্য, কিন্তু পুরো রুম খালি। সভ্য এবার বারান্দায় গিয়ে দাঁড়ায়, কিন্তু হুরকে কোথাও খুঁজে পায় না। সভ্য এবার শার্টটা চেঞ্জ করে, একটা টি শার্ট পরে বের হয়ে হুরকে খোঁজা শুরু করে, কিন্তু পুরো রেস্ট হাউজে সভ্য হুরকে খুঁজে পায় না। সভ্যর এবার মাথার উপরে রগটা ভেসে ওঠে। ও নিচে এসে রেস্ট হাউজে সব সার্ভেন্টকে ঢেকে পাঠায়। এরই মাঝে হাবিব চাচা এবার সভ্যর সামনে আসে। কি হয়েছে বাবা? হুর কোথায়? বাবা জানি না তো। বৌমণি দেখলাম ব্যাগ হাতে বের হয়ে গেল। কোথায় গিয়েছে কিছু বলেছে? না বাবা, বৌমনি তো কিছু বলে যায়নি। সভ্যর রাগে মাথা ফাটছে। বলে যায়নি মানে এখানে কিছু জানে না শুনে না, হঠাৎ করেই বের হয়ে গেল। সভ্য এবার রুমে গিয়ে এসে ওর ফোন আর ওয়ালেটটা ব্যাগ থেকে বের করার জন্য হঠাৎ ওর হাতের কাছে ওই পেপারটা পায়। সভ্যর পেপারটা দেখেই সভ্যর রাগী ভাবটা আরও বেড়ে যায়। ডকুমেন্টটা হাতে নিয়ে বসে আছে সভ্যেই ডকুমেন্টস এখানে কিভাবে? হঠাৎ এই ডকুমেন্টসটার উপর নজর পড়ে সভ্যর। দেখে ডকুমেন্টস পেপারটা সাইন করে, যা দেখে সভ্য মাথা নষ্ট হওয়ার উপক্রম। এরই মাঝে একটা চিট পায়। সভ্য চিটটা ওপেন করে। মিস্টার চৌধুরী, আপনার আর আমার উপর সকল কিছুর শেষ এখানেই। আশা করি আপনার সকল সমস্যার সমাধান আজই করে দিয়েছি। আর কিছু বলবো না, কারণ আর কিছু বলার অধিকার আমার আজই শেষ। চিটটা পড়ে সভ্য চিটটা মুচড়ে ফেলে দেও। হাতের আঙ্গুলগুলো মুঠ করে ফেলে। এই ডিভোর্স পেপার এখানে কিভাবে? আর এই পেপার সাইন করার সাহস ওর কিভাবে হলো? সভ্য এবার রাগে ফুঁসছে। সকল সমস্যার সমাধান দেখা যাক কিভাবে হয়। এই সমাধান সভ্য বসা থেকে উঠে ফোনটা হাতে নিয়ে হুরের নাম্বারে ডায়াল করে, কিন্তু ব্যস্ত দেখাচ্ছে ওর নাম্বার। অনেকবার ট্রাই করার পর ও সভ্য হুরের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। রাগে সভ্যর পুরোটা শরীর জ্বলছে। এখন যদি ও হুরকে হাতে পেত তবে ওর আজই শেষ সমাধান করে ছাড়ত। এবার ও অন্য নাম্বারে ডায়াল করে। হ্যালো, জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি। আমি এখন তোদের ফোনে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি। ওরে যে করেই হোক খুঁজে বের কর। পারলে আমাদের পুরো নেটওয়ার্ক চালু করো, কিন্তু আজ রাতের মধ্যেই আমার ওই মেয়েকে চাই। এই বলে সভ্য ফোনটা কেটে দেয়। রাগে ফোনটা ছুঁড়ে মারে মাটিতে। ফোনটা এমনভাবে মাটিতে আছড়ে পড়ে যে ফোনের সব পার্টস আলাদা হয়ে ছিটকে পড়ে। সভ্য এবার নিজেই গাড়ি নিয়ে বের হয়ে পড়ে পুরোটা এরিয়ায় সেতন্ন তন্ন করে খুঁজছে হুরকে, কিন্তু কোথাও হুর নেই। এই কয়েক ঘন্টার মধ্যে কোথায় গেল হুর? আপনি যদি আজকের মধ্যে আমি আপনাকে না পাই তবে অনেক কিছু হয়ে যাবে আপনি কখনো ভাবতেও পারেননি। এই বলে সভ্য গাড়ির স্টিয়ারিংটায় হাত দিয়ে জোরে বাড়ি দেয়। রাত প্রায় 1টা বাজছে। সভ্য হুরকে খুঁজছে, সাথে ওর নেটওয়ার্কের মানুষরা। ও কিন্তু এখনো হুরকে খুঁজে পায়নি। সভ্য বাসায় ও ফোন করেছিল, কিন্তু কোনো খোঁজ নেই। শেষমেশ সকলের অনুরোধে সভ্য রেস্ট হাউজে ফিরে আসে। হাউজে এসেই সভ্য ছাদে চলে যায়। ওর নিজের উপরই এখন রাগ উঠছে, পারছে না নিজেকেই শেষ করে দেয়। হুরকে হারানোর কথা মাথায় আসলেই ওর মাথা কাজ করা বন্ধ করে দেয়। পুরো মাথা হ্যাং হয়ে পড়ে। আজ তার ব্যতিক্রম হচ্ছে না।
এই ভয় থেকেই তো ওকে আমার বিয়ে করা সারাক্ষণ চোখে চোখে রাখা যাতে ও আমার থেকে দূরে সরে যেতে না পারে। কিন্তু আজ এই ভয়টা সত্যি হল। কেন কেন? সভ্য রেলিংয়ের ওর ধারে বসে আছে। আজ ওর হুড়ের সাথে প্রথম দেখার মুহূর্তটা মনে পড়ছে। রাস্তায় প্রচুর জ্যামবাস, কি একটা মানুষেরও এক কোনো নাড়াচাড়া করার জায়গা নেই। রাস্তায় নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই পুরো রাস্তা ব্লক করে দিয়েছে পুলিশ। এরই মাঝে হঠাৎ করে জ্যামে অতিষ্ঠ হয়ে প্যাসেঞ্জাররা গাড়ি থেকে নেমে হাঁটে যাওয়ার জন্য নেমে যায়। এত জ্যামে মানুষ হাঁটার জায়গা অনেক সংকীর্ণ। তারপর ও মানুষ চিপা চাপা দিয়ে হাঁটা শুরু করে। এমনই সময় এক ব্যক্তি হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্ট স্পটের সামনে এসে পড়ে। এখানে প্রচুর ভিড়, মানুষ একে অপরের সাথে চাপাচাপি করে, অ্যাক্সিডেন্টে দেখছে। তো অন্যরা ফোনে ভিডিও করছে অ্যাক্সিডেন্টের। এসব দেখলে গা জ্বলে। এক মানুষ এখন অন্য মানুষ বিপদে পড়লে এগিয়ে আসে না, তবে ফোনে ছবি তোলার জন্য ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়াতে লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য অনেক তোড়জোড় সবার। তাই এমন সব জায়গায় সবাই অনেক আগ্রহ নিয়ে এগিয়ে আসে ছবি অথবা ভিডিও করার জন্য। মানুষের বিবেক আজ চরম সীমানায় চলে এসেছে বলা যায়। এইসব কথা আওড়াতে আওড়াতে প্রচুর বিরক্তি নিয়ে প্যাসেঞ্জারটা আশেপাশে মানুষের পাশ কাটিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ প্যাসেঞ্জারের নজর ওই অ্যাক্সিডেন্টের দিকে যায়। অ্যাক্সিডেন্টে পড়া মানুষটাকে দেখে প্যাসেঞ্জার আতকে উঠেউনি দৌড়ে গেলে পুলিশ মানুষটাকে বাধা দেয়। পরে মানুষটা পুলিশের কাছে তার আর অ্যাক্সিডেন্টে পড়া মানুষের পরিচয় দিল। পুলিশ যত জলদি সম্ভব স্পটটা ক্লিয়ার করে বডি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এই দিকে সভ্য ওর আর হুড়ের মধ্যে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত এখন অনুভব করছে। আধার কালো আকাশে চাঁদটা পুরো পরিবেশটাকে আলোকিত করে, কিন্তু চাঁদ যদি অভিমান করে তবে দেখা যায় সে মেঘের আড়ালে চলে যায়। আমার জীবনে হুড় ও এমন করে। হুড় ও আমার এই আধার কালো আকাশের চাঁদ, যা আমার পুরোটা জীবনকে ওর আলো দিয়ে আলোকিত করে দিয়েছিল, কিন্তু এখন আবার অভিমান করে ওই মেঘের আড়ালে চলে যাচ্ছে। হুড়ের সাথে প্রথম দেখার দিন পুরোটা আকাশ মেঘলা ছিল। আকাশটাকে দেখে মনে হচ্ছিল আকাশটা যেন সূর্যের উপর অভিমান করেছিল। এই মেঘলা আকাশের জন্যই আমার লন্ডনে যাওয়ার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। আর ওই দিনই আমার আর্জেন্টলি আমার লন্ডন যাওয়ার ছিল। ফ্লাইটটা ক্যান্সেল হওয়ার পর আমার মেজাজটা চরমে উঠে যায়। এয়ারপোর্টে থেকে বের হয়ে গাড়িতে এসে বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। এরই মাঝে হঠাৎ করে গাড়ি চলা অফ হয়ে ড্রাইভার গাড়ি থেকে নেমে গাড়ির ইঞ্জিন চেক করতে যায়। ড্রাইভার এতক্ষণ লাগছে কেন, কি হয়েছে? সভ্য কথাটা রাগে জোরে করেই বলে ওঠে। ড্রাইভার সভ্যর হাঁক শুনে ভয়ে জড়সড় হয়ে এসে সভ্যর সামনে এসে দাঁড়ায়। স্যার, গাড়ির ইঞ্জিনে সমস্যা হয়েছে, টেকনিশিয়ান ছাড়া গাড়ি ঠিক করা যাবে না। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? যান টেকনিশিয়ান খুঁজে আনেন। কিন্তু আপনি স্যার। আমি কিছু না, যা বলছি তাই করেন। ড্রাইভার টেকনিশিয়ানের খুঁজে চলে গেলে সভ্য রাগে গাড়ির ডোর খুলে বের হয়ে আসে। রাগে ওর শরীর জ্বলছে। এরই মাঝে আকাশ থেকে গর্জন করে বৃষ্টি নেমে আসে।
সভ্য তখনও বাইরে দাঁড়ানো। রাগে ওর মাথার পাশের রগ ফুলে উঠেছে। তাই চুপচাপ দাঁড়িয়ে থেকে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেও। এমন সময় একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে সভ্যর কানে। সভ্য তখনও কিছু না বলে অন্যদিকে ফিরে তাকিয়েছিল। তারপর কয়েকবার আবার কণ্ঠটা ভেসে আসে সভ্যর কানে। ও এবার বাধ্য হয়ে পিছনে তাকায়। ফিরে দেখে কিন্তু কোনো মেয়ে নেই। পুরো রাস্তা শুনশান হয়ে আছে, একটা মানুষও নেই। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই সময় আশেপাশে মেয়ের কণ্ঠ শোনা একটু অস্বাভাবিক। ঠিক আবার ওই সময় কণ্ঠটা ভেসে আসে। এবার ও কণ্ঠের স্রোতটা বুঝে গাড়ির পিছনে দিকে যায়। কণ্ঠটা গাড়ির পিছনে স্পেস থেকে আসতেছে। সভ্য এবার গাড়ির পিছনের স্পেসটা খুলে দেখে একটা মেয়ে ওইটার ভিতরে। এই দেখে সভ্য একটু হকচকিয়ে যায়। স্পেসটা খুলতেই মেয়েটা তরতরিয়ে বের হয়ে আসে। সভ্য ওর চমকানোর ভাবটা সাইডে রেখে, এই যে মিস, আপনি এখানে কি করছেন? মেয়েটা বের হয়ে ওর কাপড় সব ঠিক করে, মাথায় কাপড় দেয়। সরি আসলে। আসলে কি? আসলে আমি একটা বিপদে পড়েছিলাম আর ওই বিপদ থেকে বাঁচার জন্য আপনার এই গাড়িতে এসে লুকাই। কথাগুলো বলে মেয়েটা ওর মাথা নিচু করে চোখ মুছে নেয়। কি এমন বিপদে পড়েছিলেন যে ওইটা থেকে বাঁচার জন্য আপনার আমার এই গাড়িই পেয়েছিলেন মিস? সব ঝামেলা আজ আমার পাল্লায় পড়ার ছিল। ধাত। সভ্যর এবার রাগের পাশাপাশি বিরক্তও হচ্ছিল। আর রাগটা আরো বাড়ছিল। মেয়েটা তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ওই অবস্থায়ই, আপনার ফোনটা দেয়া যাবে প্লিজ? আমার আম্মুকে ফোন দিব। প্লিজ। এই বলে মেয়েটা ওর শরীরের ওড়না তা বারবার গুছিয়ে নিয়ে চোখ মুছোচ্ছে। সভ্য এবার মেয়েটার দিকে তাকায়। মেয়েটা বৃষ্টির পানিতে ভিজে পুরো শরীর কাঁপছিল। এই দেখে সভ্যর রাগটা একটু ধমে যায়। মিস, আপনি গাড়িতে এসে বসতে পারেন। মেয়েটা সভ্যর কথা শুনে 2 কদম পিছিয়ে ওর গায়ের ওড়নাটা চেপে ধরে। সভ্য মেয়েটার অবস্থা দেখে এবার গাড়ির ভিতর থেকে একটা ছাতা নিয়ে এসে মেয়েটার উপর মাথার উপর ধরে। মেয়েটা এবার সভ্যর দিকে তাকায়। প্রায় কিছুক্ষণ পরে বৃষ্টি হালকা থেমে গেলে সভ্য ছাতাটা বন্ধ করে দিল। মেয়েটা এবার জ্বরসর হয়ে যায়। সভ্য এবার ওর ফোনটা মেয়েটার দিকে এগিয়ে দিল। মেয়েটা ফোন নিয়ে মেয়েটা আস্তে করে ফোনটা নিয়ে ডায়াল করে। ফোনে কথা বলার সময় মেয়েটা কন্টিনিউয়াসলি কান্না করে যাচ্ছিল। ফোনে কথা বলা শেষ হলে ফোনটা আমার দিকে এগিয়ে দেয়। প্রায় ঘন্টা খানেক পর ড্রাইভার আসে টেকনিশিয়ানকে সাথে নিয়ে। ওর পিছনেই দেখি একটা গাড়ি এসে থামে। আর ওই গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে আসে। মেয়েটি ওই লোকটিকে দেখে ছুটে যায় আর লোকটাও মেয়েটাকে দেখে কেঁদে দেয়ার মতো উপক্রম। ওদের দেখে মনে হচ্ছে লোকটা মনে হয় মেয়েটার বাবা। আমি দূরে দাঁড়িয়ে ওদের দেখছি। খানিক পরে মেয়েটাকে সাথে নিয়ে লোকটা আমার দিকে এগিয়ে আসে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব? বাবা, তুমি আমার সম্মানকে এইটুকু সময় আগলে রেখেছ। তোমার প্রতি আমি কৃতজ্ঞ। স্যার, আমি কিছুই করিনি। সব বিপদ থেকে রক্ষার মালিক একমাত্র আল্লাহ। হ্যাঁ বাবা। ঠিক ওই সময় ড্রাইভার আসে। স্যার, গাড়ি ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আপনি যান, আমি আসছি। ড্রাইভার চলে গেলে
লোকটি আমার দিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তাহলে বাবা আমরা আসি। জি আচ্ছা। মেয়েটিকে নিয়ে চলে যায় আঙ্কেল। আর ওর চলে গেলে আমি গাড়িতে এসে বসি। গাড়ি এখন আপন গতিতে ছুটে চলছে, কিন্তু আমার মাথায় শুধু ওই মেয়েটা ঘুরছে। এই ঘটনার 10 দিন হতে চলছিল, কিন্তু মেয়েটা আমার মন আর মাইন্ড থেকে বের হচ্ছিল না। এরই মাঝে এক কলেজে গেস্ট টিচার হিসেবে ক্লাস নেয়ার জন্য অফার দেয় আব্বা। ফার্স্টে মানা করতে চেয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি কলেজটা ঢাকার বাইরে। এরপর আর মানা করিনি, মাথায় যে সব আজব জিনিস চলছিল সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই হাওয়া বদলটা কম কার্যকর হবে না। তাই আমি ব্যাগ প্যাক করে ওই দিন রাতেই রওনা হই। পরের দিন কলেজের প্রিন্সিপালের কাছে দেখা করলেও নি আমার সাথে সৌজন্য বিনিময় শেষে ক্লাসে নিয়ে গেলেন। সবার সাথে পরিচয় শেষে ক্লাস শুরু করি। ক্লাসটা ভালোই ছিল। ক্লাস শেষে টিচার্স রুমে এসে ফোনে কাজ করছিলাম। হঠাৎ একটা কণ্ঠে আমার ফোন থেকে চোখ তুলতে বাধ্য করে। চোখ তুলে দেখি যাকে মেমোরি থেকে বের করার জন্য এখানে আসা, সেই মানুষ এখানে। আমার মাইন্ড এখন কাজ করা বন্ধ করে দিচ্ছে। আমি কোনো মতে ওই খান থেকে উঠে চলে আসি। এমন এই প্রথম হচ্ছে একটা মেয়ের প্রতি এতটা আকর্ষণ আগে ফিল করিনি। আমি কলেজ থেকে গাড়ি নিয়ে সোজা ফার্ম হাউজে রুমে এসে বিছানায় গা এলিয়ে দেই। এরপর থেকে ওই মেয়েকে চোখে চোখে রাখি। ওর প্রতিটা পদক্ষেপের দিকে আমার দৃষ্টি ছিল। ওই সময় জানতে পারি মেয়েটার নাম হুর। যতদিন যাচ্ছিল হুরের প্রতি আলাদা ভালো লাগা সৃষ্টি হচ্ছিল, যা এখনো করে। ওরে ভুলে থাকার মতো চরিত্র না। ভুলে থাকার চেষ্টা ও আমি করতে পারবো না। হুর, তোমাকে আমার জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটা মুহূর্তে চাই। আমার কথা শুনতে পারছো হুর? আমার তোমাকে ছাড়া চলবে না। আমার তোমাকে চাই চাই। আমি তোমাকে অনেক কষ্টের পর পেয়েছি হুর। তুমি শুনতে পারছো? তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছ। তুমি কি জানো না? শুনতে পাও না? দেখো না হুর রোর। এই বলে অনেক জোরে চিৎকার দিয়ে উঠে সভ্য। এরপর পুরোটা রাত ও ছাদেই কাটিয়ে দেয়। সকালের দিকে সভ্য বাবা, সভ্য বাবা। সভ্য হালকা চোখ খুলে তাকায়ক্ষণ ও ঝাপসা চোখে দেখে হাবিব চাচা ওর সামনে দাঁড়িয়ে। ও বসা থেকে কোনো মতে উঠে দাঁড়ায়। সভ্য বাবা, তুমি কি সারারাত এখানে ছিলে নাকি বাবা? সভ্য কোনো উত্তর না দিয়ে সোজা হেঁটে চলে আসে। ও রুমে এসে সোফায় গিয়ে বসে বসে হুরের নাম্বারে ফোন ট্রাই করা আবার শুরু করে, কিন্তু ফোনটা এখন বন্ধ দেখাচ্ছে। সভ্য এবার ওর নেটওয়ার্ককে ফোন দেয়, কিন্তু ওরা কোনো নিউজ দিতে পারেনি হুরের। সভ্যর মাথা ঘুরছে। সভ্য এবার শার্ট প্যান্ট পরছিল। হঠাৎ ওর হাতে একটা কানের দুল পায় ওর প্যান্টের পকেট থেকে। সভ্য এবার কানের দুলটা হাতে নিয়ে বসে পড়ে বিছানায়। এই দুলটা হুরের অনেক প্রিয় ছিল, কিন্তু ওই দিন রাতে ওদের সম্পর্কের একটা অস্বাভাবিক কিন্তু স্মরণীয় রাত ছিল। ওর প্রতিটা নিঃশ্বাসের সাথে হুরকে ভালোবেসেছিল সভ্য। ওই দিন রাতে সভ্য ওর ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার গিয়েছিল। সভ্য ওই দিন ওর ফ্রেন্ডসদের পাল্লায় পড়ে ড্রিঙ্ক করেছিল। প্রায় রাত 1টার দিকে গেট টুগেদার থেকে বাসায় ফিরেছিল সভ্য। বাসায় এসে সভ্য রুমে চলে যায়। ওই দিন সভ্য একটু বেশিই ড্রিঙ্ক করেছিল। ওই অবস্থায় রুমে ঢুকে সভ্য
রুমে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার, কিন্তু জানালা দিয়ে চাঁদের আলো রুমের ভিতরে আসছে, যার জন্য সব অন্ধকার মুছে গেছে। কিন্তু এই আলোর মাঝে এক রত্ন জ্বলজ্বল করছে। সভ্য ওই রত্নটার দিকে একটু একটু করে এগোচ্ছিল। সভ্য আস্তে আস্তে করে ঘুমন্ত হুরের দিকে আকর্ষিত হচ্ছিল, কিন্তু হুর তখনও গভীর ঘুমে আসক্ত। সভ্য আলতো করে হুরের ঠোঁটে হাত দেয়। ঠিক ওই সময় হুরের ঘুম ভেঙে যায়। হুর তাড়াহুড়ো করে উঠে বসতে নিলে সভ্য ওর 2 হাত বিছানায় চেপে ধরে। হুর সভ্যর দিকে তাকিয়ে আছে। ওর চোখ দিয়ে নোনা জল বেয়ে আসছে, কিন্তু ও চুপ। সভ্য হুরের ঠোঁট জোড়া আয়ত্তে করে নেয়। এমন একটা আবেশের মধ্যে সভ্য হুরের শাড়ির আঁচলটা ফেলে দেয়। আস্তে আস্তে হুরের প্রতিটা অঙ্গে আধিপত্য অর্জন করছিল, কিন্তু হুরের মনে মধ্যে ওই ঝড় বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ বুঝি ওর শরীরে ছুরি দিয়ে আঘাত করছিল, বারবার। কিন্তু সব যেন সয় যাওয়াই যেন ওর ধর্ম ছিল। পরের দিন সভ্যর ঘুম ভেঙে গেলে ও উঠে বসে ওর মাথাটা ভার হয়ে আছে। মাথাটা এত পরিমাণ ব্যথা করছে যে সভ্য ওর মাথা চেপে ধরে 2 হাত দিয়ে। এরই মাঝে হঠাৎ সভ্যর এবার নিজের দিকে চোখ যায়। ওর শরীরে কাপড় নেই, ওর সব কাপড় মাটিতে ছিটিয়ে পড়ে আছে। সভ্য এবার নিজেকে এমনভাবে দেখে আঁতকে ওঠে। কিছুক্ষণ পর হুর রুমে আসেও রুমে এসে বেডসাইডের টেবিলে এক মগ কফি রেখে বের হয়ে যেতে নিলে ওর সামনে সভ্য এসে দাঁড়ায়। হুর এবার সাইড কাটিয়ে চলে যেতে নিলে ওর বাহু ধরে টান দেয় সভ্য। মিসেস চৌধুরী, আপনি কোথায় যাচ্ছেন? আমার আপনার সাথে কথা আছে। হুর সভ্যর সামনে দাঁড়ায়। হুম, বলেন। আমার কালকে আপনার সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। আসলে আমি এ নিয়ে বলতে চাই না। এই বলে হুর বের হয়ে যায়, কিন্তু সভ্যর মধ্যে এক গিল্টিনেস কাজ করছিল। সভ্য এবার রাগে বেডের কর্নারে জোরে লাথি দেয়। ঠিক ওই সময় ওর সামনে একটা কানের দুল এসে পড়ে। সভ্য কানের দুলটা মাটি থেকে তুলে হাতে নিয়ে সভ্য মনোযোগ দিয়ে ওই দুলটাকে দেখছিল। বর্তমানে হঠাৎ ফোনের রিং বেজে ওঠে। চোখ খুলে হাতের ডান পাশে রাখা নতুন ফোনটা তুলে নেয়। চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকায় সভ্য, কিন্তু সভ্য ঝাপসা চোখে দেখছে। এবার ভালোমতো তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন আসছে। ফোনটা রিসিভ করে সভ্য। ফোনে কথা বলার প্রায় মিনিট পরে সভ্য ফোনটা রেখে দৌড়ে নিচে নেমে গ্যারাজ থেকে গাড়ি বের করে। গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে বের হয়ে যায়। সভ্য এমন স্পিডে গাড়ি চালানো দেখে হাবিব চাচা ভয় পেয়ে যায়। উনি এবার বাসার ল্যান্ডলাইনে করে নাজমুল সাহেবকে ফোন দিয়ে সব কিছু জানান। এইদিকে সভ্যর গাড়িটা একটা হাসপাতালের সামনে এসে থামলে সভ্য গাড়ি থেকে নেমে পাগলের মতো ছুটে যায় হাসপাতালের ভিতরে। সভ্য ভিতরে যেতেই একটা মানুষের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সভ্য তখন কোনো মতে উঠে চলে যেতে নিলে সভ্যর কাঁধে কারো স্পর্শ অনুভব করে। সভ্য তাকিয়ে দেখে একটা লোক ওর কাঁধে হাত দিয়ে আছে, কিন্তু এই মানুষটা সভ্যর চেনা। কিন্তু সভ্যর এখন এই সবের সময় নেই। আমার এখন এই সবের সময় নেই। আমার সবার আগে হুরকে দেখতে হবে। না জানি মেয়েটা কি অবস্থায় আছে। সভ্য তাড়াহুড়ো করে চলে যায়।
রিসিপশনে খোঁজ নেয়। রিসিপশনের কাছ থেকে হুরের কেবিন নাম্বার জেনে সভ্য সোজা হুরের কেবিনের দিকে দৌড় দেয়। সভ্য কেবিনের সামনে এসে সোজা কেবিনে ঢুকে পড়ে। একজন ডাক্তার আর নার্স তখন কেবিনেই অবস্থান করছিল। সভ্য কেবিনের ভিতরে ঢুকে দেখে ডাক্তার রোগীর মুখের মাস্ক খুলে সাদা কাপড় দিয়ে মুখটা ঢেকে দেয়। সভ্য কেবিনের ভিতরে গিয়ে এই সব দেখে ওর চোখে মুখে অন্ধকার দেখা শুরু করে। ও আস্তে আস্তে বেডের দিকে যাচ্ছে। বেডের সামনে গিয়ে সাদা কাপড়টা আলতো করে তোলে। কাপড়টা তুলে মানুষটার মুখটা দেখে সবভার নিজেকে ঠিক রাখতে পারে নি। ওর চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া শুরু করে। এরপর আর কোনো হুঁশ নেই সভ্যর। 1 বছর পর রেহানা বেগম বাসার চৌকাঠে বসে দরজায় হেলান দিয়ে বসে রাস্তার দিকে তাকিয়ে আছে। নাজমুল সাহেব একদৃষ্টিতে তার অর্ধাঙ্গিনীকে দেখছে। এই 1 বছরে একটা দিন যায়নি যে উনি এমনভাবে বসে থাকেনি, ছেলেটার জন্য অপেক্ষা করেননি। ছেলেটা আজ 1 বছর যাবৎ নিরুদ্দেশ কত খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু সভ্যকে খুঁজে পাওয়া যায়নি। হুরের মৃত্যুর পর ছেলেটাকে আর দেখেননি তারা। নাজমুল সাহেব চোখের চশমাটা খুলে চোখের নোনা জলটুকু মুছে নেন। ঠিক ওই সময় গাড়ির হর্নের শব্দ আসতেই রেহানা বেগম ছুটে চলে যান আর উনাকে আটকানোর জন্য নম্রতা আর নাজমুল সাহেব পিছন পিছন ছুটে যায়। রেহানা বেগম গাড়ির কাছে গিয়ে গাড়ির ডোরটা খুলে দাঁড়ায়, কিন্তু কেউ নেই। এটা রেহানা বেগমের রোজকার ঘটনা। সভ্যর অপেক্ষায় উনি সারাদিন বসে থাকেন আর যতবারই গাড়ি অথবা মেইন ডোর খোলার শব্দ পান উনি বাসা থেকে ছুটে বের হয়ে যায়। এই বুঝি সভ্য এলো, এই বুঝি সভ্য এলো, এই বুঝে ছুটে যান। নাজমুল সাহেবের ও অবস্থা ভালো, শরীরটা ভেঙে গেছে। সারাদিন কি যেন চিন্তা করেন বসে বসে। নম্রতার ওর বাবা মার এমন অবস্থা দেখে কষ্টে ওর অবস্থা নাজেহাল। ও সারাদিন ওই অশুভ দিনটার কথা মনে করে এমন একটা দিন না আসলে আজ পরিবারটা ভেঙে যেত না। কেন এসেছিল এমন একটা দিন? 1 বছর আগে হুরের লাশটি সিলেট থেকে ঢাকা এনে দাফন কাফন সম্পন্ন করা হয়। ওই দিন হুর একা চলে যায়, নিশাতে নিয়ে গিয়েছিল। সব হাসি সব সুখ রেখে গিয়েছিল দুঃখ কষ্ট। ওই দিনের পর থেকে মানুষগুলো হাসা ভুলে গিয়েছিল। সভ্য হুরের লাশটা দাফন করতে দিচ্ছিল না। সারাদিন হুরের মাথা কোলে নিয়ে বসেছিল আর বারবার মোশচৌধুরী মোশচৌধুরী বলে হুরকে ডাকছিল, কিন্তু হুর চুপ। হুরের মা বাবা বোনের অবস্থা অনেক খারাপ ছিল। পরি বারবার কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছিল, আর হুরের মা পাথরের মতো বসেছিল। উনার চোখ দিয়ে 1 ফোঁটা পানি পড়ছিল না। আর শাহেদ সাহেবুনি বারবার হুরকে ডাকছিল, কিন্তু ওই দিন তার মেয়ে উনার ডাকে সাড়া দেয়নি। জানাজার সময় হলে সবাই হুরের লাশটা নেয়ার জন্য তোড়জোড় শুরু করলে সভ্য কিছুতেই জানাজার জন্য লাশটি নিতে দিচ্ছিল না। সবাই ওরে বুঝানোর আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। ঠিক ওই সময় ওই লোকটা এসে সভ্যকে ওই খান থেকে টেনে নিয়ে এক কর্নারে নিয়ে গিয়ে ওর হাতে একটা চিঠি এগিয়ে দেয়। হুর তোমার জন্য এই শেষ জিনিসটা রেখে গিয়েছিল আমার কাছে, ওর আমানত স্বরূপ। সভ্য চিঠি হাতে নিয়ে মাটিতে বসে পড়ে, আর ওই লোকটা চলে আসে। সভ্য চিঠিটা খুলে পড়া শুরু করে। মিস্টার চৌধুরী, আপনি তো জানেন আমাদের বিয়ের 6 মাস চলছে। এই কয়েক মাসে আমার আর আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না।
কিন্তু যতটুকুই ছিল তাতেই আমি সন্তুষ্ট। আপনি জানেন আপনার ওভার পসেসিভনেসটা আমাকে একসময় কষ্ট দিত, কিন্তু এখন এটাকে আমার ভালো লাগে। জীবনের এই চরম একটা মুহূর্তে এসে পড়েছি আজ আমি। এই মুহূর্তে আমি সবকিছু উপলব্ধি করছি। জানেন, আমি যখন ডিভোর্স পেপারে আপনার সিগনেচার দেখেছিলাম তখন আমি ভিতর থেকে ভেঙে গিয়েছিলাম। অনেক কষ্টে আমি নিজেকে সামলে নিয়ে ডিভোর্স পেপারের সাইন করেছিলে এসেছিলাম। সব অধিকার ত্যাগ করে আপনাকে ছেড়ে চলে আসার দুঃসাহস করেছিলাম। জানেন তো, আমি পুরোটা রাস্তা পাগলের মতো কান্না করেছি, শুধু আপনাকে হারিয়েছি বলে, আপনার অধিকারটুকু হারিয়েছি বলে। কিন্তু যখন বাসে উঠি তখন আর নিজেকে সামলাতে পারিনি আপনার কাছ থেকে দূরে যেতে। ফিরে আসতে চেয়েছিলাম আপনার কাছে, কিন্তু নিয়তি সেটা হতে দেয়নি। জানেন, আপনার কাছে ফেরার জন্য যখন আমি বাস থেকে নেমে পাগলের মতো ছুটোচ্ছি, কিন্তু হঠাৎ সবকিছু ওলট পালট হয়ে যায়। আমি এখন হাসপাতালের বেডে, আমার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মাথায় ব্যান্ডেজ করা, হাতে ক্যানোলা লাগানো। জীবনের এই চরম মুহূর্তে আমি জানতে পারি আমি 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টে আমার প্রচুর ব্লিডিং এর জন্য আমার পেটের সন্তানটাকে আর কোলে নিতে পারলাম না, তার আগেই হারিয়ে গেল। আমি কত অভাগা, স্বামীর ভালোবাসাটাও ঠিকমতো বুঝতে পারলাম না পারলাম সন্তানটাকে অনুভব করতে, তার আগেই সব হারিয়ে গিয়েছে। আমার চিঠিটা লিখতে প্রচুর কষ্ট হচ্ছে। আমার আপনার পথ চলার বিরামচিহ্ন আজ এখানেই হল। আপনাকে একটা কথা বলতে চাই, আমার জন্য আপনি নিজেকে অথবা আপনার পরিবারের একটা মানুষকেও এক ফোঁটা কষ্ট দিবেন না। আমাকে হাসি মুখে বিদায় করবেন। আর হ্যাঁ, আমাকে কবরে আপনি নামাবেন, এটা আমার আপনার কাছে অনুরোধ। আমি চাই না আমার জীবনের শেষ মুহূর্তে আমার শরীরে অন্য কোনো পুরুষের ছোঁয়া লাগুক। রাখবেন তো আমার এই কথাটা। আর আখিরাতে যেন আপনার হাত ধরে আমরা একসাথে জান্নাতে যেতে পারি। আমরা তো দুইজনকে মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী ডাকি, আজ থেকে না হয় দুইজন দুইজনের নাম ধরেই ডাকলাম। জানেন তো সভ্য, আমার আয়ানকে দেখে ভালো লাগা কাজ করত, কিন্তু আপনাকে দেখে ভালো লাগা নয়, ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসি সভ্য, আপনাকে অনেক ভালোবাসি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ভালোবাসি। মিসেস চৌধুরী অফ মিস্টার চৌধুরী। যে লোকটা হুরকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, আসলে ওই ব্যক্তি আর কেউ নয়, আয়ানের বাবা ইমরান সাহেব। উনি লোকটা হুরকে অনেক আদর করতেন। অল্প কয়েক দিনেই হুরের সাথে মানুষ ভালো বন্ডিং হয়েছিল। আর আয়ানের হুরের প্রতি দুর্বলতাটা উনি ভালোমতোই জানতেন। আর ইমরান সাহেব নিজেও চাইতেন আয়ান আর হুরকে একসাথে এক সম্পর্কে দেখতে, কিন্তু এটা আর হয়নি। কিছুক্ষণ পর সভ্য পায়জামা পাঞ্জাবি পরে বের হয়ে আসে। হুরের দাফন কাফনের সব কাজে সভ্য চুপচাপ ছিল। ও যেন পুরো পাথর হয়ে গিয়েছিল। আর হুরকে কবরে ও সভ্য একা নামায়। হুরের দাফন সম্পন্ন করে সবাই বাসায় ফিরে আসে। সভ্য বাসায় এসে ওর রুমে চলে যায়। সবার অনেক ডাকাডাকির পর ও সভ্য কোনো সায় দিচ্ছিল না। তখন আন সভ্যর রুমে ঢুকে, পুরো রুম অন্ধকার। আয়ান রুমের লাইট জ্বালায়। সভ্য তখন খাটের চিপায় এক কোনো বসে আছে। আয়ান ওর সামনে গিয়ে বসে। তখন সভ্য আয়ানের দিকে তাকায়। আয়ান, আপনি জানেন আমি আপনাকে একদম সহ্য করতে পারতাম না। হুরের আপনার প্রতি একটু সহানুভূতি দেখলে আমার পুরো শরীরে আগুন জ্বলত।
আপনি জানেন তো আমি কখনোই হুরকে আমি ছাড়া অন্য কারোর সাথে চিন্তাও করতে পারতাম না। এর জন্যই তো আমি আপনার থেকে হুরকে দূর করার জন্য প্ল্যান করেছিলাম। আর জানেন তো আমার প্ল্যানটা সাকসেসফুলও হয়েছে। তাই তো হুরকে আমি পেয়েছিলাম। জানেন আমি যখন জানতে পারলাম আপনার হুরের প্রতি ফিলিংটা, তখন আমি আপনাকে হুর থেকে দূর করার জন্য আপনার মাথা ব্যথা নিয়ে একটা প্ল্যান করি। আপনি যখন আপনার মাথা ব্যথা নিয়ে ডক্টরের কনসালটেশন নিচ্ছিলেন, তখন না আমি ডক্টরের মাধ্যমে আপনার রিপোর্টে চেঞ্জ করে দেই। আপনার সামান্য মাইগ্রেনের ব্যথাকে আমি ব্রেন ক্যান্সার বানিয়ে দেই। আমি জানতাম আপনি এমন একটা নিউজ জানা পর হুরের জীবনে আর ফিরবেন না। আর আমি ঠিক ছিলাম, আপনি আর ফিরে আসেননি। এরপর আমি এই সুযোগ কাজে লাগিয়ে হুরের জন্য বিয়ের প্রস্তাব দেই ওর ফ্যামিলির কাছে। আর জানেন আমি খুব সহজে হুরকে আমার জীবনে পেয়েও যাই। কিন্তু বিয়ের পর হুরের আপনার প্রতি টানটা মেনে নিতে পারিনি। ওরে না অনেক কষ্ট দিয়েছি এর জন্য। এরপর জানেন আপনাকে দেখানোর জন্য আর হুরকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনাকে আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানাই। আমি জানেন এত সব কেন করেছি, শুধু হুরকে নিজের জন্য পাওয়ার জন্য। কিন্তু কাউকে কষ্ট দিয়ে কিছু পাওয়া যায় না। আর যদি জোর করি তবে সেটি ধ্বংস হয়ে যায়। তাই তো আপনার সাথে এমন করার ফলস্বরূপ আল্লাহ আমাকে এর থেকে 2 গুণ কষ্ট দিয়েছে। আমার অনাগত সন্তান আর স্ত্রী 2 জনকে আমার জীবন থেকে নিয়ে গেছে। আমার জীবনের সবকিছু কেড়ে নিয়েছেন উনি। এই বলে সভ্য রুম থেকে বের হয়ে যায়। আর আয়ান সভ্যর প্রতিটা কথা শুনে স্তব্ধ হয়ে যায়। কিন্তু ওর সভ্যর প্রতি কোনো রাগ বা অভিমান নেই। মানুষটা তার সবথেকে কাছের মানুষটাকে হারিয়েছে। আর সবথেকে কাছের মানুষ হারানোর কষ্ট আয়ান জানে। যখন আমি জানতে পেরেছিলাম আমার ব্রেন ক্যান্সার না ওই মাইগ্রেশনের ব্যথা, তারপর ছুটে এসেছিলাম কাছের মানুষের কাছে, কিন্তু মানুষটা তখন হারিয়ে গিয়েছিল। আজ যেন তারই প্রতিচ্ছবি দেখছে আয়ান। সৃষ্টিকর্তা এমন কেন করে মানুষের সাথে? সভ্য রুম থেকে বের হয়ে ছাদের চিলেকোঠার রুমে যাচ্ছিল। ঠিক সেই সময় ও কিছু কথা শুনে ওর মার রুম থেকে, রিশা তুই এবার তোর মেয়েকে রেডি কর। আর কিছুদিন পরই তো ওরে আমার বাড়ির বউ করে আনব। আরে ওই হুরের কথা ভাবিস না। ও তো এখন অতীত, সিলেটে এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভালো হইছে এমন ছোট ঘরের মেয়ে কিনা আমার ছেলের বউ হবে। কোথায় আমার রাজপুত্র ছেলে আর কোথায় এই মেয়ে? আরে বলিস না, এই মেয়েকে তো আমি প্রথম থেকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টাতে ছিলাম, কিন্তু আমার ছেলেটার জন্য পারিনি। ও হুর বলতেই পাগল ছিল। কি যে জাদু করেছিল কে জানে। আমার ছেলেটা পুরো ওর বশে চলে গিয়েছিল। তাই তো বিয়ের পর যখন ওর আর ওই মেয়ের প্রথম ঝগড়া হয়েছিল, তখন আমি ঝোপ বুঝে কোপ মারার চেষ্টা করেছিলাম। সফলও হয়েছিলাম। ছেলেটা আমার রাগের মাথায় সাইন ও করেছিল, কিন্তু পরে সে ঘুরে যায়। এর প্রায় মাসখানেক পর যখন আমি জানতে পারলাম হুর প্রেগন্যান্ট, তখন আমার মাথায় জানিস তো আগুন লেগে গিয়েছিল। কিন্তু কপাল আমার, ওই মেয়েটা নিজেই বুঝেনি ও প্রেগন্যান্ট। কিভাবে বুঝলাম ওইটা বলছিস? আরে ওই মেয়ের সিনড্রোম দেখে তারপর আমার ডাউট ক্লিয়ার করার জন্য আমি সিক্রেটভাবে ওর প্রেগন্যান্ট টেস্ট করাই। আর জানিস ওইটা পজিটিভ আসে, তাও আবার 3 মাসের প্রেগন্যান্ট। বাবা! এরপর ওই মেয়ে আর ওই মেয়ের পেটে থাকা আপদ বিদায় করার জন্য সুযোগ খোঁজা শুরু করি।
কারণ চৌধুরী বংশের যে নাতি অথবা নাতনি হবে তার মার একটা হাই ক্লাস ব্যাকগ্রাউন্ড না হলে কি হয় বল। এরপর এই তো 2 দিন আগে যখন ও আর সভ্য ওদের মার বাসায় যায় তখন আমি সভ্যর রুমে গিয়ে ওই সিগনেচার করা ডিভোর্স পেপারটা খুঁজে বের করে এমন এক জায়গায় রাখি যাতে করে ওই পেপারটা মেয়েটার হাতে পড়ে। আর এখন দেখ আমি সাকসেসফুল। যদিও আমি চাইনি ও মারা যাক, শুধু চেয়েছিলাম ও যেন স্বইচ্ছায় ওর আপদ নিয়ে চলে যায়। কিন্তু দেখ ওর কপাল, আল্লাহ একবারেই ওরে নিয়ে গেছে। যা হইছে ভালো হইছে, অন্তত আমার ছেলেটা তো ওই মেয়ে আর ওর বাচ্চা থেকে। ঠিক ওই সময় রেহানা বেগমের চোখ দরজার দিকে যায়। দরজার দিকে তাকিয়ে সভ্যকে ওইখানে দেখে উনার কলিজা শুকিয়ে যায়, আর উনার হাত থেকে ফোনটা ধপ করে পড়ে যায়। সভ্য তখন আর কিছু না বলে নিচে চলে আসে। ওর পিছন পিছন রেহানা বেগম আসেন, কিন্তু সভ্য রুমে এসে ডোর লক করে দেয়। এরপর আর কখনো রেহানা বেগম সভ্যকে দেখেননি। ওইটাই উনার শেষ দেখা উনার ছেলের সাথে। এরপর কখন কিভাবে সভ্য কোথায় চলে যায় কেউ জানে না। সভ্যর বাবা সহ সবাই সভ্য দেশের প্রতিটা আনাচে কানাচে খুঁজেছে আর এখনো খুঁজছে, কিন্তু পায়নি। রেহানা বেগমের এখন পাগলের মতো অবস্থা। সারাদিন চুপটি সভ্যর অপেক্ষা করেন, কিন্তু সভ্যাদও কি বেঁচে আছে কিনা কেউ জানে না। সবাই ওরে মৃত বলেই মনে করেছে। হুরের কবরটা বাঁধিয়ে রেখেছে ওর বাবা। রোজ শুক্রবার উনি উনার মেয়ের কবর জিয়ারত করতে যান। উনি সব সময় জিয়ারত করতে গেলে দেখে হুরের কবর একদম পয়পরিষ্কার অন্য সব কবর থেকে। বাকি সব জায়গায় পাতা ময়লা পড়ে থাকলে ও হুরের কবরটা সুন্দর, চারদিকে ফুল ফলগাছ লাগানো, যেন আজই হুরকে নতুনভাবে কবর দেয়া হয়েছে। জিয়ারত শেষ হলে শাহেদ সাহেব কবরস্থানের কর্মীদের এমন এই নিয়ে জিজ্ঞেস করলে উনারা এ নিয়ে কোনো উত্তর দিতে পারেননি। এমনকি উনারা ও এ নিয়ে বিস্মিত। শাহেদ সাহেব এর কোনো উত্তর না পেয়ে ফিরে আসেন। আসার সময় উনি এক পাগলকে দেখেন। পাগলটা ময়লার ডাস্টবিন থেকে কি যেন খুঁজছিল। উনি পাশের দোকান থেকে খাবার কিনে পাগলটাকে দেয়, কিন্তু পাগলটা খাবার ফেলে দিয়ে আবার ডাস্টবিন থেকে কি যেন আবার খোঁজা শুরু করে। শাহেদ সাহেব পাগলটা কাজ দেখছিল। কিছুক্ষণ পর পাগলটা ডাস্টবিন থেকে একটা কানের দুল খুঁজে বের করে ওইটাকে বুকে নিয়ে কান্না শুরু করে, কান্না করতে করতে চলে যায়। শাহেদ সাহেব পাগলের এমন কাণ্ডের দিকে তাকিয়ে আছে। পাগলটার এমন কাণ্ড নিয়ে উনার মনে হাজার প্রশ্নের সৃষ্টি করছে। সব কিছুর যেন উত্তর পাওয়া যায়, কিছু জিনিসের যেন অসম্পূর্ণতাই পরিপূর্ণতা দেয়, আবার এই অসম্পূর্ণ সাথে যেন কিছু নতুন প্রশ্নেরও তৈরি করে। সমাপ্ত।